হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি তার নাম হচ্ছে ভাই তোমার অ্যারোমেটিক যৌগ। আমরা আগের লেকচারগুলোতে তোমার অলরেডি অ্যালকিন এবং অ্যালকাইন কমপ্লিট করে আসছি। আজকে থেকে আমাদের স্টার্ট হবে হচ্ছে তোমার ভাই অ্যারোমেটিক যৌগ। সো চলো তাহলে আমরা জিনিসটা দেখার চেষ্টা করি। সো প্রথমে আমাদের একটু জানা দরকার তাহলে ভাই অ্যারোমেটিক যৌগ কাকে বলে। সো বা অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য আসলে কন্ডিশনগুলো কী কী জিনিসটা, হ্যাঁ। সো আমি তোমাকে প্রথমে একটা জিনিস বলে দিই। প্রথমে আমি যদি লিখি যে জিনিসটা অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন, তারপরে আমরা আসতেছি কাকে বলাতে। তাহলে আমরা ফার্স্টে লিখতেছি অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত বা কন্ডিশন আমরা চলো প্রথমে আগে লিখবো যে অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশনগুলো কি, পরে হচ্ছে আমি দেখাই দিব অ্যারোমেটিক যৌগ কাকে বলে। দেখো, এক নাম্বার কন্ডিশন হচ্ছে যে ভাই যৌগটিকে অ্যারোমেটিক যৌগটিকে অবশ্যই চাক্রিক হতে হবে। অবশ্যই চাক্রিক হতে হবে মানে জিনিসটা হচ্ছে চক্র আকারে হতে হবে। চাক্রিক হতে হবে, চাক্রিক হতে হবে এবং মিনিমাম মিনিমাম একটি ডাবল বন্ড থাকা লাগবে। তাহলে ভাই দেখো তো, আমরা তাহলে এখানে প্রথম কন্ডিশনটা কি বলতেছি। প্রথম কন্ডিশন আমি তোমাকে বলতেছি হচ্ছে এরকম, যৌগটিকে অবশ্যই কি হইতে হবে, চাকরি হইতে হবে, ওই যে বেনজিনের মতো একটা তোমার চক্রাকার হতে হবে। এবং মিনিমাম একটা ডাবল বন্ড তোমার থাকাই লাগবে, মানে একটার বেশি হলে তো হবেই, কিন্তু মিনিমাম একটা থাকা লাগবে। যদি এমন যদি হয় যে সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল নিই, আমরা তাহলে একটা সাইক্লোহেক্সেনের একটা এক্সাম্পল নিই। ধরো কার্বন 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 এবং কার্বন। তো ধরো সব কার্বনের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, কোনো ডাবল বন্ড নাই। তাহলে এটাকে তুমি কি বলতে পারবা না, অ্যারোমেটিক যৌগ বলতে পারবা না। তাহলে এটাকে দেখো, এখানে শুধুমাত্র ধরো শুধু সিঙ্গেল বন্ড আছে এবং এখানে ধরো H2 করে আছে। তো এখানের মধ্যে কোনো কি নাই বলো তো, এখানের মধ্যে কোনো ডাবল বন্ড নাই এই যৌগটার মধ্যে। সো একটা যদি ডাবল বন্ড না থাকে তাহলে এটা অ্যারোমেটিক যৌগ হবে না। সো তাহলে প্রথম কন্ডিশন জিনিসটা কি, যে তোমার মিনিমাম একটা থাকতে হবে। বেশি থাকলে তো দেখবোই আমরা কি করতে হবে, কিন্তু মিনিমাম একটা তোমার থাকাই লাগবে। তাহলে যদি কোনো একটা যৌগে যদি একটাও যদি ডাবল বন্ড না থাকে, চোখ বন্ধ করে বলে দিবা সেই যৌগটা কি না বলো তো ভাই, অ্যারোমেটিক না। কিন্তু যদি মিনিমাম একটাও ডাবল বন্ড থাকে, তোমার আসলে চেক করতে হবে সেটা অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না। তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি, অবশ্যই সেটাকে আমার চাকরি হইতে হবে, মানে এরকম যে চক্রাকার হইতে হবে। এবং আমাকে বলতে হবে মিনিমাম একটা ডাবল বন্ড থাকাই লাগবে। ওকে। তো 2 নম্বর শর্ত হচ্ছে যে যৌগটিকে অবশ্যই হাকেল নিয়ম মেনে চলতে হবে। যৌগটিকে অবশ্যই হাকেল নিয়ম মেনে চলতে হবে। ওকে। তাহলে তোমাকে 2 নম্বর শর্ততে কি বলতেছে, যৌগটিকে অবশ্যই কোন নিয়ম মেনে চলতে হবে, দেখো তো হাকেল নিয়ম। এখন কথা হচ্ছে হাকেল নিয়ম ভাই জিনিসটা কি। হাকেল নিয়ম জিনিসটা হচ্ছে, হাকেল নিয়ম আমি যদি এখানে লিখে দিতে চাই সংক্ষেপে, হাকেল নিয়ম এটা বলতে আসলে বোঝায় যে উনি হাকেল নিয়মে আসলে বলা হয়েছে এরকম যে, বিজ্ঞানী হাকেল এটা তত্ত্বটা দিছে। তিনি বলছেন প্রত্যেক অ্যারোমেটিক যৌগে বা যে কোনো অ্যারোমেটিক যৌগে, যে কোনো অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে। আমি সব ক্লিয়ার করবো ভাই, টেনশন নিও না, জাস্ট একটু দেখতে থাকো। ইলেকট্রন থাকবে। তাহলে ভাই দেখো তো, হাকেল নিয়ম তোমাকে কি বলতেছে ভাই, হাকেল নিয়ম বলতেছে যে কোনো অ্যারোমেটিক যৌগে, তার মানে কোনো একটা যৌগ যদি অ্যারোমেটিক হয় তার মধ্যে অবশ্যই অবশ্যই কি থাকবে বলতো, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে। এখন দেখো, সঞ্চরণশীল ইলেকট্রন বলতে আমরা কি বুঝি। এখন এই সঞ্চরণশীল ইলেকট্রনটা 2 ধরনের হইতে পারে। তার মানে আমরা যেখানে জিনিসটা চলে লিখি, জিনিসটা সঞ্চরণশীল ইলেকট্রন 2 ধরনের হইতে পারে। দেখবো আজকের পর থেকে আর হাকেল নিয়মে কোনো সমস্যাই থাকবে না। হাকেল নিয়ম এমনি অ্যারোমেটিক যৌগ শনাক্ত করা এটা সোজা, কিন্তু ঝামেলা হয় কিছু কিছু ক্ষেত্রে, আমি তোমাকে সব ক্লিয়ার করব। তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন যেগুলো আছে এগুলো বেসিক্যালি 2 ধরনের হইতে পারে। এক ধরনের দেখাই আমি তোমাকে, পাই বন্ধনে থাকা ইলেকট্রন, পাই বন্ধনে থাকা ইলেকট্রন। ওকে। তার মানে
কোনো একটা যৌগে যদি কোনো পাই বন্ধন থাকে, আমরা জানি পাই বন্ধনে ইলেকট্রন থাকে কয়টা, যে কোনো বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে ওই 2টা ইলেকট্রনকে তুমি কি বলবা? সঞ্চরণশীল ইলেকট্রন বলবা। তার মানে যদি পাই বন্ধনে পাই বন্ধন থাকে, তাহলে পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে আমরা অবশ্যই কি বলতে পারবো? সঞ্চরণশীল ইলেকট্রন বলতে পারবো। সঞ্চরণশীল ইলেকট্রন আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় আমরা চিনি না সবাই, আমরা জানি নাইট্রোজেনের মধ্যে যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেনের দুইটা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তারপরে তোমার হচ্ছে যে ভাই তোমার হলো যে তারপর তোমার হচ্ছে যে পানির মধ্যে থাকে মুক্তজোড় ইলেকট্রন, ওকে, সালফারের মধ্যে থাকে। সো সঞ্চরণশীল ইলেকট্রন পাই বন্ধনে থাকা ইলেকট্রনকে বোঝাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন যেটা আছে, তবে এখানে একটু ব্যতিক্রম আছে। সব মুক্তজোড় ইলেকট্রনকে আমরা কি বলতে পারবো না, সব মুক্তজোড় ইলেকট্রনকে আমরা তোমার হচ্ছে যে সঞ্চরণশীল ইলেকট্রন বলতে পারবো না। তাহলে মুক্তজোড় ইলেকট্রন সঞ্চরণশীল ইলেকট্রন হতেও পারে, আবার নাও পারে। ওকে, তাহলে জিনিসটা দেখো, আমি তাহলে এখানে কি কি বললাম? আমি প্রথমে বললাম হচ্ছে ভাই সঞ্চরণশীল ইলেকট্রন দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে যে ভাই পাই বন্ধন যদি থাকে, পাই বন্ধনের ইলেকট্রনগুলো অবশ্যই অবশ্যই সঞ্চরণশীল ইলেকট্রন হবে, কিন্তু মুক্তজোড় যে ইলেকট্রনগুলো সেগুলো তোমার হচ্ছে ভাই সঞ্চরণশীল হতেও পারে, নাও পারে। চলো একটু করে দেখি তাহলে মুক্তজোড় ইলেকট্রনগুলো সঞ্চরণশীল কখন হবে আর কখন হবে না। ওকে, সো চলো জিনিসটা তাহলে আমরা দেখার চেষ্টা করি। আমি তাহলে চলো নেক্সট পৃষ্ঠায় যাই। দেখো সাপোজ, ধরো হ্যান্ড লোডিং হয়েছে। দেখো ধরো তোমার কাছে একটা পরমাণু আছে, ধরো তোর হচ্ছে তোমার হচ্ছে যে এক্স আছে, হ্যাঁ, মানে এক্সটা যে কোনো কিছু হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে, অক্সিজেন হইতে পারে। সাপোজ ধরো ভাই এর উপর কি আছে ভাই? মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন আমরা চেক করতে যাচ্ছি এই মুক্তজোড় ইলেকট্রনটা তোমার হচ্ছে ভাই এই সঞ্চরণশীল ইলেকট্রন হবে নাকি হবে না। ওকে, দেখো খেয়াল করে দেখো তো আমরা কিভাবে চেক করব? আমরা কি করবো ভাই, এই এক্স যেটা দেখতেছো না, এই এক্স এর আমরা সংকরায়ন বের করব। আমাদের তাহলে ফার্স্ট কাজটা কি হবে, যে আমরা এখানে আমরা কি চেক করতেছি? আমরা চেক করতেছি হচ্ছে ভাই তোমার এখানে মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন সঞ্চরণশীল হবে কিনা, মুক্তজোড় ইলেকট্রন সঞ্চরণশীল হবে কিনা চেক করার উপায়। তাহলে আমরা কি চেক করতেছি ভাই? মুক্তজোড় ইলেকট্রন যেগুলো আছে সেগুলো সঞ্চরণশীল হবে কিনা সেটা চেক করার উপায় আমরা এখন এখানে লিখতেছি জিনিসটা। ওকে, তাহলে দেখো আমরা চলো দেখি জিনিসটা। আমাদের ফার্স্ট কাজটা কি হবে ভাই? ফার্স্ট কাজটা কি হবে দেখো, মুক্তজোড় ইলেকট্রনগুলো যে পরমাণুতে আছে তার সংকরায়ন বের করি। মুক্তজোড় ইলেকট্রনগুলো যে পরমাণুতে আছে তার সংকরায়ন বের করি। তার সংকরায়ন বের করি। সো আমি আশা করতেছি তোমরা কিন্তু সংকরায়ন সবাই বের করতে পারো। আচ্ছা, তাও যারা জানো না আমি একটু করে বলে দিই। সংকরায়ন বেসিক্যালি আমরা বের করি স্টেরিক নাম্বার দ্বারা। কি নাম্বার দ্বারা বলো তো? স্টেরিক নাম্বার দ্বারা। স্টেরিক নাম্বার যেটা আছে এটাকে আমরা সংক্ষেপে SN লিখি। এটা সূত্র হচ্ছে ভাই তোমার সিগমা বন্ধন সংখ্যা প্লাস তোমার হচ্ছে ভাই মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া আছে, মুক্তজোড় ইলেকট্রন। ওকে, দেখো এবার স্টেরিক নাম্বার যদি কোনো কারণে যদি তোমার 2 আসে, এটা দ্বারা বোঝায় SP সংকরায়ন, দুইটা S এবং P। স্টেরিক নাম্বার যদি তোমার কোনো কারণে 3 আসে, এটা দ্বারা বোঝায় SP2। দেখো S একটা, P দুইটা, মোট 3টা। স্টেরিক নাম্বার যদি তোমার 4 আসে, তাহলে এটা দ্বারা বোঝায় হচ্ছে তোমার SP3। স্টেরিক নাম্বার যদি তোমার 5 আসে, এটা দ্বারা বোঝাবে হচ্ছে তোমার SP3D। এভাবে চলতে থাকবে জিনিসটা। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি? আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে ভাই তোমার মুক্তজোড় ইলেকট্রনগুলা যে পরমাণুতে আছে তার সংকরায়ন বের করি, এবং সংকরায়ন বের করার আমি প্রসিডিওর এখানে লিখে দিছি, যে সূত্র এটা দিয়ে আমরা বের করব। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার কাজটা হবে আমাদের, সেটা হচ্ছে যে ওই যে পরমাণু যেটা এক্স এর যে আমরা সংকরায়ন বের করছি, 2 নাম্বার স্টেপ দেখো, সংকরায়নটা যদি আমাদের হচ্ছে ভাই SP3 হয়, তাহলে সংকরায়ন যদি SP3 হয়, তবে মুক্তজোড় ইলেকট্রন যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলতে পারবো ভাই? সেগুলোকে আমরা বলতে পারবো সঞ্চরণশীল ইলেকট্রন। ওকে, সেগুলোকে আমরা বলতে পারবো কি বলতো? সঞ্চরণশীল ইলেকট্রন। আর তোমার যদি ভাই সংকরায়ন যদি SP2 হয়, তার মানে SP3 না হয়, তবে মুক্তজোড় ইলেকট্রনগুলা
সঞ্চরণশীল ইলেকট্রন হবে না। বুঝতে পারছি জিনিসটা আমরা? তাহলে আমি তোমাকে আবার একটু করে প্রসিডিউরটা দেখাই আসি জিনিসটা। খেয়াল করে দেখো, অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন কি? অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন, প্রথমটা তো যৌগকে অবশ্যই চাকরি হইতে হবে এবং মিনিমাম একটা ডাবল বন্ড থাকা লাগবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যৌগটাকে অবশ্যই হাকেল নিয়ম মেনে চলতে হবে। এখন হাকেল নিয়ম তোমার কি বলে? যে কোনো অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক তোমার কি থাকা লাগবে? সঞ্চরণশীল ইলেকট্রন থাকা লাগবে। এখন সঞ্চরণশীল ইলেকট্রন 2 প্রকার হইতে পারে। একটা হচ্ছে যাই পাই বন্ধন থাকলে পাই বন্ধনের ইলেকট্রনগুলো অবশ্যই সঞ্চরণশীল হবে, কিন্তু মুক্তজোড় ইলেকট্রনগুলো সঞ্চরণশীল হতেও পারে, নাও পারে। এখন আমরা দেখলাম যে মুক্তজোড় ইলেকট্রনগুলো সঞ্চরণশীল নাকি সঞ্চরণশীল হবে না, সেটা বের করার একটা টেকনিক। সেটা টেকনিকটা কি? প্রথমে আমরা কি করব, মুক্তজোড় ইলেকট্রনটা যে পরমাণুতে আছে সেই পরমাণুর সংকরায়ন বের করব। সংকরায়ন বের করার জন্য আমরা কি টেকনিক অবলম্বন করি? আমরা স্টেরিক নাম্বার বের করি। স্টেরিক নাম্বার হচ্ছে তোমার সিগমা বন্ধন সংখ্যা প্লাস হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া আছে। স্টেরিক নাম্বার যদি এত এত হয় তাহলে সংকরায়ন হবে এত এত। দেন আমরা বলছি সংকরায়ন যদি আমার sp3 হয়, সংকরায়নটা যদি আমার কত আসে sp3 হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার মুক্তজোড় ইলেকট্রনটা সঞ্চরণশীল ইলেকট্রন আমি বলতে পারবো। যদি সংকরায়ন আমার sp3 না হয়, sp2 হয়, তবে মুক্তজোড় ইলেকট্রনকে আমি কি বলতে পারবো না? সঞ্চরণশীল ইলেকট্রন আমি বলতে পারবো না। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে যে ভাই অ্যারোমেটিক যৌগ চেক করার কিছু কন্ডিশন। সো চলো আমরা তো অ্যারোমেটিক যৌগের অনেকগুলো এক্সাম্পল দেখবো এবং আমরা বলবো যে কে অ্যারোমেটিক যৌগ আর কে অ্যারোমেটিক যৌগ না। তার আগে চলো আমরা আসলে অ্যারোমেটিক যৌগ সম্পর্কে একটু জেনে নিই, যে অ্যারোমেটিক যৌগের কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে। হ্যাঁ, তাহলে চলো আমি তোমাকে নেক্সটে যাই এবং আমরা অ্যারোমেটিক যৌগের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। মানে বেসিক্যালি আমরা কাদেরকে অ্যারোমেটিক যৌগ বলি এটা আসলে আমরা জানার চেষ্টা করব। দেখো, অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ হয় এর হচ্ছে এরকম। তোমার দেখো, অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে সেগুলো হয় তোমার বেনজিন হবে। তাহলে অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে সেগুলো হয় তোমার কি হবে বলো তো ভাই? বেনজিন হবে। না হলে তোমার হচ্ছে যে ভাই বেনজিনের জাতক হবে, না হলে বেনজিনের মতো অসম্পৃক্ত থাকবে। তাহলে কি কি হবে দেখো, অ্যারোমেটিক যৌগ হয় বেনজিন হবে, না হলে বেনজিনের জাতক হবে, বেনজিনের জাতক, আর না হয় বেনজিনের মতো, বেনজিনের মতো অসম্পৃক্ততা বিদ্যমান থাকবে, অসম্পৃক্ততা বিদ্যমান থাকবে। ওকে, তার মানে জিনিসটা দেখো, তাহলে এখানে আমরা কি বলতেছি, অ্যারোমেটিক যৌগ যেগুলা সেগুলো হয় বেনজিন হবে, না হলে বেনজিনের জাতক হবে, না হলে বেনজিনের মতো অসম্পৃক্ততা বিশিষ্ট যৌগ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমি এক্সাম্পল দিই। যেমন বেনজিনের এক্সাম্পল কোনটা? বেনজিন তো আমরা জানি আঁকতে, তো এটা তোমার হচ্ছে একটা বেনজিন, এটা তোমার হচ্ছে একটা বেনজিন। আচ্ছা, বেনজিনের জাতক জিনিসটা কি ভাই? বেনজিন থেকে যেগুলো তৈরি হয়, টলুইন, ফেনল, তারপরে এনিলিন, এগুলো সব হচ্ছে বেনজিনের জাতক। মেঘে সব একসাথে দেখে ফেলি বেনজিনের চিত্রগুলা। হুম, তাহলে ধর এখানে আমরা টলুইন দিচ্ছি CH3, তারপর এখানে আমরা ফেনল দিচ্ছি OH, তারপর ধর এখানে আমরা এনিলিন দিচ্ছি NH2। সেটা সবাই কি বলতো ভাই? বেনজিনের জাতক। আর বেনজিনের মধ্যে অসম্পৃক্ততা বিশিষ্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? সাপোজ ধরো জিনিসটা হচ্ছে এরকম, আমরা অলরেডি পিরিডিন দেখছি না? পিরিডিন জিনিসটা কিরকম ছিল? এরকম তোমার হচ্ছে যে ভাই বেনজিনের মধ্যে থাকতো, জাস্ট এটা বিষম চাকতি হইতো। দ্যাট মিনস মাঝখানে কার্বন না থেকে নাইট্রোজেন ঢুকে যেত, তো নাইট্রোজেন এটা এরকম ছিল পিরিডিন। তারপর ফিউরান ছিল, তাই না? ফিউরান, ফিউরান কিরকম ছিল তোমার? তারপর এখানে একটা ডাবল বন্ড থাকতো, এখানে একটা ডাবল বন্ড থাকতো, তারপর তোমার এখানে অক্সিজেন থাকতো এবং এর উপরে তোমার হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকতো, এখানে নাইট্রোজেনের উপরে মুক্তজোড় ইলেকট্রন থাকতো। সো এগুলো ছিল তোমার হচ্ছে ভাই, দেখো তো কি, এগুলো হচ্ছে যে বেনজিনের মতো অসম্পৃক্ততা বিশিষ্ট। ঠিক আছে? তো এই সবগুলোকে যৌগকে আমরা কি বলতে পারি বলতো? অ্যারোমেটিক যৌগ বলতে পারি। তো কোন একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা আমরা কিভাবে চেক করবো? আবার ভাই হাকের নিয়ম অনুসারেই চেক করব। ঠিক আছে? তার মানে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল তোমার কি থাকতে হবে? পাই ইলেকট্রন থাকতে হবে। আচ্ছা, আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। একটা জিনিস দেখো, যে বেনজিন যদি হয়, বেনজিনের এখানে যে রিংটা থাকে, এই রিং এর মধ্যে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় তোমার হচ্ছে বেনজিনয়েড বলয়, বেনজিনয়েড, বেনজিনয়েড বলয়। আচ্ছা, তো এখানে চলো আমরা কিছু জিনিস লিখতে থাকি। সেটা প্রথম জিনিস আমরা লিখবো, বেনজিনকে অ্যারোমেটিক যৌগের মূল যৌগ ধরা হয়। বেনজিনকে অ্যারোমেটিক যৌগের
মেটিক যৌগের মূল যৌগ ধরা হয়। দ্যাট মিনস মানে অ্যারোমেটিক যৌগের একদম সেন্টারের যৌগ, মানে একদম বেসিক যৌগ, সেটাকে কোনটা ধরা হয় বলো তো ভাই? বেনজিনকে ধরা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, বেনজিনে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। বেনজিনে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই কথাটা একটু বেনজিন না লিখে আমরা চলে এটাকে লিখি অ্যারোমেটিক যৌগে, কারণ সকল অ্যারোমেটিক যৌগে তুমি কি দেখতে পারো? একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। আমি দেখাবো, ক্লিয়ার করবো বিশেষ ধরনের বলতে কি বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এরকম যে অ্যারোমেটিক যৌগে তোমার হচ্ছে ভাই বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা আমরা তাহলে যৌগ কথাটা এখানে না লিখে আমি চলে গেলে একটু ডান পাশে নিয়ে যাই এবং আমি যৌগ কথাটা মাঝখানে লিখি। চলো এই জিনিসটাকে আমি একটু ডান পাশে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারবো অ্যারোমেটিক যৌগে বিশেষ ধরনের তোমার কি দেখতে পাওয়া যায় বলো তো? অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। চলো এই জিনিসটা আমরা একটু করে ক্লিয়ার করি। এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা জিনিস একটু করে বোঝা লাগবে, যার নাম হচ্ছে রেজোনেন্স। ভাই, রেজোনেন্স সম্পর্কে আমরা 2-3টা লেকচার পরে একদম ডিটেলস আলোচনা করবো রেজোনেন্স সম্পর্কে। হ্যাঁ, রেজোনেন্স কি জিনিস, রেজোনেন্স দুনিয়ার একটা ইজি টপিক। তারপরও এইখানে আমি একটু করে জাস্ট রেজোনেন্স নিয়ে কথা বলবো ভাই। এখানে কিন্তু রেজোনেন্স আমরা ডিটেলসে যাবো না, 2-3টা লেকচার পরে রেজোনেন্স সম্পর্কে ডিটেলসে ভিডিও আসতেছে। সো টেনশন নিও না ভাই। তো চলো, রেজোনেন্স জিনিসটা কি আমি একটু করে তোমাকে বুঝাই বলি আগে। রেজোনেন্স জিনিসটা কি? রেজোনেন্স রেজোনেন্স মানে হচ্ছে ভাই আর কিছুই না, পাই বন্ধনের শিফট ঘটা। পাই বন্ধনের শিফট ঘটা। আর এটা যদি বাংলায় লিখি তাহলে হচ্ছে যে বা অবস্থানের পরিবর্তন হওয়াকে রেজোনেন্স বলে। তাহলে ভাই রেজোনেন্স কাকে বলে? পাই বন্ধনের শিফট ঘটা বা অবস্থানের পরিবর্তন হওয়াকে রেজোনেন্স বলে। চলো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি কিন্তু বলতেছি ভাই ডিটেলসে, কিন্তু এখানে আমি পড়াচ্ছি না রেজোনেন্স। আর 2-3টা লেকচার পরে ডিটেলস আসবে ভিডিও। সো ভাই টেনশন নিও না। দেখো, ধরো এখানে আমি একটা টলুইন চিন্তা করতেছি। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের একটা টলুইন। দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের ধরো CH3 আছে এবং এখানে তোমার ডাবল বন্ড থাকবে। ধরো এটা ডাবল বন্ড, এটাও ধরো ডাবল বন্ড, এটাও ধরো আমাদের এখানে ডাবল বন্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা টলুইন। আচ্ছা, তো এখানে রেজোনেন্স বলতে আসলে কি বোঝায় আমি তোমাকে বলি, খেয়াল করে দেখো জিনিসটা। এখানে যেটা হবে তোমার, এইখানে এই বেঞ্জিনের উপরে কি যুক্ত আছে ভাই? একটা বেঞ্জিনের উপরে যুক্ত আছে একটা অ্যালকাইল মূলক। CH3 কে আমরা কি বলি? একটা অ্যালকাইল মূলক না? অবশ্যই যেহেতু একটা মিথাইল মূলক, তার এটা একটা অ্যালকাইল মূলক। এখন আমরা এখানে সবাই জানি যে অ্যালকাইল মূলকগুলো তোমার কি হয় বলতো ভাই? ইলেকট্রন দাতা হয়। ওকে, সো আমরা সবাই জানি তোমার হচ্ছে ভাই এখানে যে অ্যালকাইল মূলকগুলো থাকবে, অ্যালকাইল মূলক, এরা হচ্ছে ভাই তোমার কি হয় বলতো? এরা হচ্ছে তোমার হচ্ছে ভাই ইলেকট্রন দাতা হয়। ওকে, সো আমরা সবাই জানি অ্যালকাইল মূলক তোমার হচ্ছে ভাই ইলেকট্রন দাতা হয়, এটা আমরা আগে পড়ে আসছি। তো এখানে বেসিক্যালি দেখো হবে কি, তোমার অ্যালকাইল মূলক যেহেতু ইলেকট্রন দাতা, তাই অ্যালকাইল মূলকটা এই বেনজিন বলয়ে তোমার কি দিবে বলো তো? ইলেকট্রনটাকে দান করে দিবে তার। সো ইলেকট্রনকে যখন আসবে তখন দেখো তো সে দেখবে পাই বন্ধন আছে, পাই বন্ধনে তো ইলেকট্রন আছে। সে এই আগত ইলেকট্রনটা পাই বন্ধনে ইলেকট্রনকে তখন বিকর্ষণ করবে। তখন পাই বন্ধন ইলেকট্রনগুলো দূরে সরে গিয়ে এখানে চলে যাবে। ওকে, তাহলে জিনিসটা কি হয়েছে দেখো তো? আমরা সবাই জানি অ্যালকাইল মূলক হচ্ছে তোমার ইলেকট্রন দাতা। তাহলে এই অ্যালকাইল মূলক যখন বেনজিন বলে ইলেকট্রন দিল, এই যে দেখো আমি তোমাকে একটু লেজার দিয়ে দেখাই, এই যে অ্যালকাইল মূলক যখন ইলেকট্রন এখানে আসলো, এই পাই বন্ধনের ইলেকট্রনকে তখন বিকর্ষণ করছে। পাই বন্ধনের ইলেকট্রন তখন কোথায় চলে যাবে? দূরে চলে যাবে, দূরে গিয়ে এখানে আসছে। এখন এখানে আসার পরে সে তো আবার পাশের যে পাই বন্ধন আছে সেটাকে আবার বিকর্ষণ করবে। সো তখন পাশের পাই বন্ধনটা চলে যাবে কোথায়? এইখানে। তখন পাশের পাই বন্ধন এখানে যাওয়ার পরে সে আবার এটাকে বিকর্ষণ করবে। দেন এটা চলে যাবে কোথায় বলো তো? এটা চলে যাবে হচ্ছে এইখানে। তাহলে আমি যদি তোমাকে দেখাই জিনিসটা এখানে কিছু দেখো, প্রথমে এই পাই বন্ধনটা এখানে আসছে, আসার পরে সে এখানে আসার পরে এটারই বিকর্ষণ করবে। ফলে এটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে এখানে। এটা যখন এখানে আসবে তখন সেটা আবার এটাকে এই 3 নাম্বারটাকে বিকর্ষণ করবে। ফলে 3 নাম্বারটা চলে যাবে কোথায়? এইখানে। তো ফলে আমি যদি আলটিমেটলি একটা স্টেবল অবস্থা লিখতে চাই, মানে কিছুক্ষণ পরে কি হবে দেখো, আফটার সাম টাইম, কিছু সময় পরে, আফটার সাম টাইম
কিছু সময় পরে কি হবে দেখো, কিছু সময় পরে হবে যে তুমি যদি বেঞ্জিনের এই চিত্রটাকে আবার আঁকো, কিছু সময় পরে স্টেবল হয়ে যাবে এবং দেখো বেঞ্জিনের স্ট্রাকচার তখন কি হয়ে যাচ্ছে। তো এই যে প্রথম ডাবল বন্ড তো এখানে চলে আসছে, এই ডাবল বন্ড এখানে চলে গেছে, এই ডাবল বন্ড এখানে চলে গেছে। ওকে, তাহলে এখানে দেখো তো পাই বন্ধনগুলোর অবস্থান চেঞ্জ হয়ে গেছে না? পাই বন্ধনগুলো আগে ছিল একরকম, এখন আসছে অন্য শেপে। আগে যেখানে পাই বন্ধন ছিল না, এখন সেখানে পাই বন্ধন আছে। তো এই ঘটনাটাকে বলা হয় বেসিক্যালি, কি বলতো ভাই, পাই বন্ধন যে চেঞ্জ হওয়ার ঘটনা, এটাকে ভাই বেসিক্যালি রেজোনেন্স বলা হয়। তো এর মাধ্যমে, রেজোনেন্সের মাধ্যমে যৌগটা কিসে পৌঁছায়? তোমার হচ্ছে ভাই সাম্যাবস্থায় পৌঁছায়। কারণ দেখো এবার তার ইলেকট্রন দিয়ে ফেলছে, আর তো ইলেকট্রন আসবে না। যেমন এখানে অ্যালকাইলমূলক একবার ইলেকট্রন কি করে ফেলছে, দিয়ে ফেলছে। আর কি আসবে? আর কিন্তু আসবে না, কিন্তু একবার এসেই তো তোমার এরকম চেঞ্জ করে দিয়েছে, আর আসবে না। ফলে এই যৌগটা এখন একটা কিসে কিসে পরিণত হবে? স্টেবল অবস্থায় বা সাম্যাবস্থায়। তাহলে দেখো তো ভাই, প্রথম কথা, রেজোনেন্স কেন ঘটে? কারণ রেজোনেন্স ঘটতেছে একটা বাইরে থেকে একটা ইলেকট্রন আসছে। তো এই ধরনের বাইরে থেকে ইলেকট্রন আসাটাকে বলা হয় আবেশী প্রভাব। আমরা সব আবেশিক প্রভাব সম্পর্কে সব ডিটেলসে ক্লিয়ার করব। তাহলে আমি জাস্ট একটু করে এখানে বলে দিই, তাহলে রেজোনেন্স কেন ঘটে? রেজোনেন্স কেন ঘটে? ওই বাইরে থেকে একটা ইলেকট্রন আসছে, বা আসলে ইলেকট্রনের এখানে একটা বেড়ে গেছে, বা এই বেঞ্জিন বলে এখানে ইলেকট্রন কি হয়েছে বলো তো, ঘনত্বটা বেড়ে গেছিল, ফলে বিকর্ষণ বেড়ে গেছে। তো এটাকে আমরা বেসিক্যালি বলি তোমার হচ্ছে ভাই আবেশী প্রভাব। আবেশী প্রভাব, আবেশী প্রভাব কি জিনিস আমরা সব আলোচনা করব কয়েকটা লেকচার পরেই। তারপর দেখো, এরপর আসতে হচ্ছে তোমার ভাই রেজোনেন্সের ফলে কি সৃষ্টি হয়? স্টেবল অবস্থা। রেজোনেন্সের ফলে কি সৃষ্টি হয়? স্টেবল অবস্থা। তবে আমরা যেমনটা বলতেছিলাম, তোমার হচ্ছে যে ভাই এই অ্যারোমেটিক যৌগের মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি কি মিনিং করা হচ্ছে, খেয়াল করে দেখো জিনিসটা ভাই। এখানে তুমি যদি ভাই এই যে ধরো তুমি কার্বনগুলো যদি নাম্বারিং করো, সাপোজ ধরো এই প্রথম কার্বনটা, এটা যদি 1 নাম্বার দাও, এটাকে তুমি যদি 2 নাম্বার দাও, এটাকে তুমি যদি 3 নাম্বার দাও, এটাকে তুমি 4 নাম্বার দাও, এটাকে তুমি 5 নাম্বার দাও, এটাকে তুমি 6 নাম্বার দাও। খেয়াল করে দেখো প্রথমে পাই বন্ধনটা কোন কোন কার্বন শেয়ার করছিল? প্রথম পাই বন্ধনটা 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বন। তাহলে প্রথম পাই বন্ধনটা শেয়ার করছে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বন। যখনই রেজোনেন্স ঘটছে, তখন ওই সেম পাই বন্ধনটাকে এবার কারা কারা শেয়ার করতেছে? 2 এবং 3। কারণ দেখো এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 4 ছিল, এটা 5, এটা 6। তাহলে সেম পাই বন্ধনকে এখন শেয়ার করতেছে কারা কারা? 2 এবং 3। তার মানে এখানে দেখো রেজোনেন্স ঘটার ফলে একই পাই বন্ধন শেয়ার হচ্ছে, যে প্রথমে একজন শেয়ার করতেছে, পরে আবার আরেকজন শেয়ার করতেছে। কিন্তু তুমি দেখো নর্মালি এলিফেটিক যৌগের এলিফেটিক যে অসম্পৃক্ত যৌগ, সেগুলোর ক্ষেত্রে কি হয়? সাপোজ ধরো এখানে দেখা আছে CH3 CH ডাবল বন্ড CH2। দেখো এখানে যে ডাবল বন্ডটা আছে, এখানে যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ড আজীবন এই দুইটা কার্বনই শেয়ার করতেছে। এই কার্বন কিন্তু শেয়ার পাচ্ছে না। কিন্তু রেজোনেন্সে কি করতেছে? রেজোনেন্সে এরকম কোনো ফিক্সড কার্বন শেয়ার করতেছে না। এই এই পাই বন্ধন শেয়ারটা কার্বন সংখ্যার ভিত্তিতে চেঞ্জ হচ্ছে। এই জন্য বলা হয় অ্যারোমেটিক যৌগ, যেহেতু সকল অ্যারোমেটিক যৌগই রেজোনেন্স দেখায়। সকল অ্যারোমেটিক যৌগ কি দেখাবে? রেজোনেন্স দেখাবে। সকল অ্যারোমেটিক যৌগ তোমার কি দেখাবে ভাই? রেজোনেন্স রেজোনেন্স দেখাবে। তাই রেজোনেন্স দেখানোর ফলে কি হবে দেখো তো, পাই বন্ধনগুলোর অবস্থান চেঞ্জ হবে। আর পাই বন্ধনের অবস্থান চেঞ্জ হওয়ার কারণে শেয়ারকৃত কার্বনের সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ একবার ছিল 1 2, একবার ছিল 2 3। তাহলে এই জন্য এখানে বলা হয় অ্যারোমেটিক যৌগের বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। অ্যারোমেটিক যৌগে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। কারণ এই জিনিসটা আমি যখন একদম তোমাদের মতো ইন্টারে ছিলাম, এখনো তো স্টুডেন্টই আছি, ঠিক আছে? আচ্ছা, যখন আমি তোমাদের মতো ইন্টারে ছিলাম, হ্যাঁ, তো এখন বলবো না যে আমি টিচার হয়ে গেছি, আমি এখন স্টুডেন্টই আছি ভাই। তো যখন আমি তোমাদের মতো হচ্ছে ভাই, যখন ইন্টারে ছিলাম, তখন আসলে এই জিনিসটা আমার মাথায় খুব মানে হিট করতো যে ভাই বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলতে কি বোঝায়। মানে এখানে এই অ্যালিফেটিকেও ডাবল বন্ড আছে, আবার অ্যারোমেটিকও ডাবল বন্ড আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এটাই, অ্যালিফেটিকে যে ডাবল বন্ডগুলা, সেগুলা সবগুলা কার্বন তোমার হচ্ছে কি করে না, শেয়ার করে না, শুধুমাত্র 2টা কার্বনই শেয়ার করতেছে এবং এরা ফিক্সড। কিন্তু এই যে তোমার অ্যারোমেটিকের ক্ষেত্রে এই জিনিসটা ফিক্সড না,
কার্বন সংখ্যার ভিত্তিতে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে শেয়ার করতেছে 1 নাম্বার এবং 2 নাম্বার, পরবর্তী সেম পাই বন্ধন শেয়ার করতেছে 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বন। সেই জন্য এটাকে বলা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগে তোমার হচ্ছে কি দেখা দেয়, বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো আমরা প্রথমে তাহলে দেখো অ্যারোমেটিক যৌগ সম্পর্কে কি বললাম, যে বেনজিনকে অ্যারোমেটিক যৌগের মূল যৌগ ধরা হয় এবং অ্যারোমেটিক যৌগে বিশেষ ধরনের অসম্পৃক্ত দেখতে পাওয়া যায়। চলো আমরা আরেকটা পয়েন্ট লিখে দিই। আরেকটা পয়েন্ট হচ্ছে ভাই, অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিক যৌগের হাইড্রোকার্বনকে অ্যারিন বলে। অ্যারিন বলে। তাহলে অ্যারোমেটিক যৌগের হাইড্রোকার্বনকে আমরা কি বলি বলো তো ভাই? অ্যারোমেটিক যৌগের হাইড্রোকার্বনকে আমরা বলি হচ্ছে তোমার ভাই অ্যারিন। চলো এই জিনিসটা আমি তোমাকে একটু করে ক্লিয়ার করে দিই এখানে। ভাই এটা কি জিনিস, চলো একটু করে ক্লিয়ার করি আমি। সাপোজ ভাই আমরা যদি এখানে অ্যারোমেটিক যৌগ চিন্তা করি, একটা বেনজিন, সাপোজ ধরো এখানে চিন্তা করতেছি একটা বেনজিন। তারপর ধরো এখানে তুমি তার একটা ডাবল বন্ড দাও, প্রথমে সিঙ্গেল বন্ড টানো, ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড টানো, ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড টানো। তাহলে এখানে তুমি এবার এইচ করে দাও সবার সাথে। ওকে, তারপর দেখো এখন এখন যেটা হবে সেখানে দেখো তো এটা একটা অ্যারোমেটিক যৌগ, এবং এখানে দেখো তো এখানে যে হাইড্রোকার্বন গুলো আছে, কার্বন এবং হাইড্রোজেন, এটাকে ভাই বসে গেলে তুমি কি বলো ভাই? এরিন বলো। তাহলে এখানে সবগুলো কার্বন এবং হাইড্রোজেনকে আমরা কি বলবো? একটা একটা করে এরিন বলবো। আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই, যদি তুমি এখন এই হাইড্রোজেনের জায়গায় এখানে যদি তুমি ওএইচ কে দাও, তাহলে এটাকে কি তুমি এরিন বলতে পারবা? কার্বন এবং ওএইচ কে না, এটাকে তুমি এরিন বলতে পারবা না, কারণ এখানে অক্সিজেন ঢুকে গেছে। এরিন মানে হাইড্রোকার্বন। তো এটা কিন্তু তোমার কি না বলো তো? এটা কিন্তু তোমার এরিন না। ওকে, কিন্তু এটা কিন্তু তোমার এরিন। সো এটা নিয়ে একটু কনফিউশনে অনেকে পড়ে। তো আশা করি তোমাদের কনফিউশন হবে না। এরপর আরেকটা জিনিস দেখো, আমরা বলছি কি অ্যারোমেটিক যৌগ। তো ভাই কথা হচ্ছে অ্যারোমেটিক শব্দটা আসছে কোত্থেকে? অ্যারোমেটিক শব্দটা আসছে হচ্ছে তোমার ভাই অ্যারোমা শব্দ থেকে, অ্যারোমা। আর অ্যারোমা মানে কি ভাই? অ্যারোমা মানে হচ্ছে ভাই সুগন্ধ বিশিষ্ট, মানে মধুর গন্ধ। ঠিক আছে? তাহলে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক এই নামটা আসছে কোত্থেকে বলো তো ভাই? অ্যারোমা থেকে। এবং অ্যারোমার অর্থ হচ্ছে ভাই তোমার সুগন্ধ বিশিষ্ট। চলো ভাই তাহলে আমরা এই নেক্সট পৃষ্ঠা থেকে কিছু হচ্ছে আমরা এক্সাম্পল লিখতে থাকি, এবং হচ্ছে আমরা দেখবো যে আমাদের ওই যৌগগুলা তোমার হচ্ছে ভাই ওই অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না। আমি চলো তোমাকে কিছু এক্সাম্পল লিখতে থাকি। আচ্ছা, এর আগে আমি তোমাকে একটু করে বলে দিই জিনিসটা, যে ভাই এই এখানে প্রবলেম কোথায় আসে, মানে অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে, অ্যারোমেটিক যৌগ যৌগের এক্সাম্পল, এই এই টপিকটাতে প্রবলেম কোথায় আসে দেখো আমি তোমাকে বলি। অ্যারোমেটিক যৌগের এক্সাম্পলে কি কি থাকবে দেখো, 4 ধরনের জিনিস থাকতে পারে। 4 ধরনের জিনিস। তাহলে অ্যারোমেটিক যৌগের এক্সাম্পলে কয় ধরনের জিনিস থাকতে পারে ভাই? 4 ধরনের জিনিস তোমার এখানে থাকতে পারে। প্রথম জিনিস, তোমাকে এমন যৌগ দিবে যে যৌগে কোনো পজিটিভ চার্জ নাই, কোনো পজিটিভ চার্জ নাই, আবার ওই যৌগটাতে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। মানে পজিটিভ চার্জও নাই, আবার কোনো কি নাই বলতো? মুক্ত জোড় ইলেকট্রন নাই। মানে এমন একটা যৌগ দিতে পারে যে যৌগটাতে কোনো পজিটিভ চার্জও নাই, আবার মুক্ত জোড় ইলেকট্রন নাই। 2 নাম্বার, এমন হতে পারে তোমাকে কোশ্চেনে এমন যৌগ দিতে পারে যে যৌগটাতে পজিটিভ চার্জ আছে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন নাই। 3 নাম্বার, তোমার হচ্ছে যে এমন হতে পারে ভাই পজিটিভ চার্জ নাই কিন্তু ওই যৌগটাতে মুক্ত জোড় ইলেকট্রন আছে। আর 4 নাম্বার ঘটনা এমন হতে পারে ভাই পজিটিভ চার্জ আছে আবার মুক্ত জোড় ইলেকট্রনও আছে। বুঝতে পারছি? তাহলে দেখো তো অ্যারোমেটিক যৌগের যে এক্সাম্পল গুলা, সেগুলা মানে তোমার হচ্ছে যে ভাই 4 ধরনের থাকতে পারে। একটা একটা এক্সাম্পলে তোমার পজিটিভ চার্জ বলে দিতে পারে, বলতে পারে যে এই যৌগটাতে পজিটিভ চার্জ আছে বা নাই, আবার মুক্ত ইলেকট্রন থাকতেও পারে নাও থাকতে পারে। এইটার ভিত্তিতে হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করবে যে যৌগগুলো অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না। আমরা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখলে অনেক বেশি তোমার এখানে ক্লিয়ার হবে জিনিসগুলো। ওকে, তাহলে চলো ফার্স্ট এক্সাম্পল দেখে আসো। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে তোমার ভাই বেনজিন। আমি একসাথে অনেকগুলো এক্সাম্পল আগে লিখতে থাকি, পরে হচ্ছে সবগুলোকে আমি সলভ করে দিব। এবং আমি আশা করতেছি তোমাদের এইটার পরে তোমার আর কোনোদিন আর কোনো অ্যারোমেটিক যৌগ চিনতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা দেখতে থাকি।
আমাকে আইডেন্টিফাই করতে বলতেছে এগুলা এই যৌগগুলা অ্যারোমেটিক কিনা। আইডেন্টিফাই করতে শিখাবো আমি পরে। চলো এক পৃষ্ঠায় 2টা করে রাখি, তাহলে তোমার জন্য বুঝতে ইজি হবে। হ্যাঁ, চলো আমি নেক্সট পৃষ্ঠায় যাই। আমার সাথে সাথে এক্সাম্পল গুলো লিখতে থাকো, তাহলে একসাথে আনসার করতে পারবো। ওকে, তাহলে আমরা অনেকগুলো যৌগ আঁকলাম, তাহলে আমরা সবগুলো এখন স্টেপ বাই স্টেপ সলভ করব। তো তোমাকে সবগুলোতে কি বের করতে বলছো বলো তো? তোমাকে সবগুলোতে চেক করতে বলছে যে ওই যৌগগুলা যেগুলো আমরা আঁকছি এখন এখানে, যে এরা তোমার হচ্ছে যে ভাই অ্যারোমেটিক কিনা। ওকে, সো সবাই এটা তোমাকে চেক করতে বলছে। দেখো ভাই, তোমার এখানে সবগুলা ক্ষেত্রেই ফার্স্ট কাজটা কি হবে জানো ভাই? ফার্স্ট কাজটা হবে তোমার আগে এখানের মধ্যে যে তোমার কার্বনগুলো আছে সবার আগে তোমার হচ্ছে ভাই সংকরায়ন বের করে ফেলা, এবং তোমাকে একটু করে বোঝা যে আসলে এখানে এই এক্সাম্পল যেগুলো দিচ্ছি এগুলোর মধ্যে কোনটাতে পড়তেছে সে। যেমন দেখো তো ভাই, ফার্স্ট আমি যদি এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, এটাকে যদি আমি এক্সাম্পল 1 নাম দিই, এটাকে যদি আমি এক্সাম্পল 1 নাম দিই, এক্সাম্পল 1-এ দেখো তো কোথাও পজিটিভ চার্জ আছে, কোথাও পজিটিভ চার্জ নাই, কোথাও মুক্ত ইলেকট্রন আছে, কোথাও কিন্তু মুক্ত ইলেকট্রন নাই। দেখ একটা জিনিস আমি তোমাকে মনে 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 করাই দিই, তুমি এটা বুঝবা যে তোমার কাছে যদি পজিটিভ চার্জ না থাকে এবং মুক্ত ইলেকট্রন না থাকে, তাহলে তোমার এটাতে করতে কোনো ঝামেলা নাই। তাহলে আমি আবার জিনিসটা বলে দিই ভাই, যদি পজিটিভ চার্জ না থাকে এবং যদি মুক্ত ইলেকট্রন না থাকে, তাহলে সেই যৌগটা অ্যারোমেটিক কিনা সেটা বের করতে কোনো কি নাই, ঝামেলা নাই। যেমন দেখো তো এইখানে, তাহলে দেখো আমরা অলরেডি একটু করে তোমাকে বলি যে সঞ্চরণশীল ইলেকট্রন কোনটা কোনটা ছিল। আমাদের বেসিক্যালি কাজ কি হবে? আমাদের বেসিক্যালি কাজ হবে যে ফার্স্টটাকে দেখা যায় যৌগটাতে মিনিমাম একটা ডাবল বন্ড আছে কিনা। দেখো এখানে এই যৌগটাতে ডাবল বন্ড আছে 3টা, এটাতে একটাও আছে, তাহলে এখানে একটা আছে, এখানে 2টা আছে, তারপরে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাবল বন্ড আছে। সো এখানে দেখো আমরা প্রথমে লেকচারের প্রথমে লিখে আসছিলাম কি, আমরা লিখছিলাম তোমার হচ্ছে ভাই অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি ছিল? সবাইকে চাকরিক হইতে হবে, হ্যাঁ সবাই চাকরিক, এবং মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে। তাহলে সবার কাছে মিনিমাম একটা ডাবল বন্ড আছে। তাহলে ওই যৌগগুলো অ্যারোমেটিক হবে কিনা সেটা চেক করার জন্য আমার কি করতে হবে? দেখতে হবে যে ওই যৌগটা হাকেল নিয়ম মেনে চলে কিনা। তার মানে হাকেল নিয়ম তোমার কি বলে? 4n+2 সংখ্যক তোমার কি থাকতে হবে? সঞ্চরণশীল ইলেকট্রন থাকতে হবে। এখন সঞ্চরণশীল ইলেকট্রন জিনিসটা কি? সেটা পাই বন্ধনে থাকা ইলেকট্রন অবশ্যই সঞ্চরণশীল ইলেকট্রন হবে, কিন্তু মুক্ত ইলেকট্রনটা হতেও পারে, নাও পারে। ওকে, সেটা আমাকে তাহলে বের করতে হবে জিনিসটা এখানে। চলো তাহলে আমরা বের করি জিনিসটা এখানে। তো ফার্স্টেরটাতে আসো, ফার্স্টেরটাতে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নাই। তাহলে এই ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রন মানেই হবে পাই বন্ধনে থাকা ইলেকট্রন, যেহেতু কোনো মুক্ত ইলেকট্রন নাই। তাহলে এই ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রন হবে শুধুমাত্র পাই বন্ধনে থাকা ইলেকট্রন। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তো এখানে সরাসরি ছয় বসানোর আগে যেমন দেখো এখানে পাই বন্ধন কয়টা? 3টা না? তাহলে একটা বন্ধনে ইলেকট্রন থাকে কয়টা করে? 2টা করে। তাহলে পাই বন্ধন যেহেতু 3টা এবং একটা বন্ধনে ইলেকট্রন থাকে 2টা করে, তাহলে তুমি এখানে সরাসরি কত বসে দিতে পারো? পাই বন্ধনে থাকা ইলেকট্রন কয়টা? 6টা। কিন্তু আমি তোমাকে একটা পরামর্শ দিব, আগে 6টা ইলেকট্রন দেখার আগে আগে চেক করে দেখো এখানে যে যৌগগুলো আছে মানে মৌলগুলো আছে, কার্বনগুলা। যেমন জিনিসটা কি, এখানে একটা কার্বন আছে, 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 এখানে একটা কার্বন আছে। এই সবগুলো কার্বনের আগে তুমি সংকরায়ন চেক করো। সবগুলো কার্বনের আগে কি চেক করো? সংকরায়ন চেক করো। দেখো তো আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারতাম কিনা, এটাকে বেঞ্জিনকে সি সি সি, আমি একটা দিয়ে জাস্ট তোমাকে বোঝাচ্ছি, পরবর্তীগুলো তুমি নিজেই পারবা। সি সি তো, তারপর দেখো এখানে এখানে এরকম ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, ডাবল বন্ড দাও, ডাবল বন্ড দাও। আচ্ছা, তাহলে দেখো এবং সবার সাথে কি থাকে বলো তো? হাইড্রোজেন থাকে। তাহলে দেখো ভাই, যে কোনো একটা কার্বনের যদি আমি এখন সংকরণ বের করতে চাই, সাপোজ ধরো এই উপরের কার্বন এটার সংকরণ তুমি বের করতে যাচ্ছ। দেখো সংকরণ তুমি কিভাবে বের করবা? সংকরণ বের করার জন্য টেকনিক তুমি জানো, তো তোমার হচ্ছে স্টেরিক নাম্বার বের করতে হবে। যদি আমরা স্টেরিক নাম্বার বের করার চেষ্টা করি, স্টেরিক নাম্বার, দেখো তো এখানের মধ্যে এই কার্বনটাতে সিগমা বন্ধন আছে কয়টা? এই কার্বনের সাথে এই কার্বনের একটা সিগমা বন্ধন আছে। আবার এই কার্বনের সাথে এই কার্বনের দেখো ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের মধ্যে আমরা জানি একটা সিগমা হয় একটা পাই হয়, তাহলে সিগমা হলো 2টা। আবার এই কার্বনের সাথে হাইড্রোজেনের কিন্তু একটা সিগমা বন্ধন আছে, তাহলে দেখো সিগমা বন্ধন এখানে কিন্তু 3টা। কিভাবে আমি তোমাকে চলো ব্যাখ্যা করি আবার। দেখো এই কার্বনের সাথে এই কার্বনের ডান পাশের কার্বনের একটা সিঙ্গেল বন্ড, আমি তোমাকে দেখাই এখানে,
এই যে একটা সিঙ্গেল বন্ড এখানে, তারপর এখানে যে ডাবল বন্ড দেখতেছো, ডাবল বন্ডের মধ্যে একটা সিঙ্গেল বন্ড, তার মানে তোমার মোট সিঙ্গেল বন্ড হলো দুইটা। তারপরে দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেনের কিন্তু আবার একটা সিগমা বন্ধন আছে, তার মানে মোট সিগমা বন্ধন কয়টা হইলো, তিনটা হইলো। কিন্তু এখানের মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে নাই, জিরো। তাহলে মোট এখানে এসএন কত হইলো, সরি 3 হইলো। এসএন কত হইলো তোমার এখানে, 3 হইলো। এসএন যদি 3 হয় তাহলে সেটা সে কি সংজ্ঞায়িত, sp2 সংজ্ঞায়িত। ওকে, তাহলে জিনিসটা দেখো এখানের মধ্যে তাহলে আমরা প্রথমে কি করলাম ভাই, আমরা দেখলাম যে সবাই আগে কি সংজ্ঞায়িত কিনা, sp2 সংজ্ঞায়িত কিনা। কারণ আমি তোমাকে ওই জিনিসটা বুঝাই বলে, জিনিসটা জিনিসটা যেটা হবে, আমরা একটা জিনিস দেখবো একটু পরে, পরের এক্সাম্পলে দেখবো, যদি কোনোটা যদি sp3 হয়ে যায় এবং তার উপর যদি মুক্তজোড় ইলেকট্রন না থাকে, তাহলে সে হচ্ছে যদি হাকেল রুল ফলো করে তারপরেও সেটা অ্যারোমেটিক না। তাহলে জিনিসটা আমি তোমাকে, চলে এখান থেকে আগে আমরা একটা একটা করে এক্সাম্পলে আসি। যেমন আসো প্রথমটাতে দেখো, তাহলে প্রথমটাতে আমরা বেঞ্জিনের এক্সাম্পলে সবার কি সংকরায়ন আসছে, sp2 সংকরায়ন আসছে। ওকে, তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে পাই বন্ধনে থাকা ইলেকট্রন কয়টা দেখো তো, পাই বন্ধন এখানে আছে 3টা, আর একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 3টা পাই বন্ধনে মোট ইলেকট্রন থাকবে তোমার কাছে 6টি। তাহলে হাকেল রুল বলে কি, 4n+2, তাহলে এখানে কত হবে, হাকেল রুল অনুসারে 6 হবে। কারণ হাকেল রুল বলছে যে সঞ্চরণশীল ইলেকট্রনের সংখ্যা কত, 4n+2। তো আমরা এখানে তাহলে প্রথমে বের করলাম সঞ্চরণশীল ইলেকট্রন হচ্ছে আমার 6টা, তাহলে এটা কত হবে, 4n+2 হবে। এখন n এর ভ্যালু যদি আমার পূর্ণ সংখ্যা আসে, তার মানে n যদি আমার 0, 1, 2, 3 আসে, এটা সলভ করার পরে, তাহলে আমরা বলবো সেই যৌগটা হচ্ছে আমার অ্যারোমেটিক, কারণ সেটা হাকেল তত্ত্ব ফলো করছে। ঠিক আছে, n এর ভ্যালু আমার অবশ্যই কি আসতে হবে, পূর্ণ সংখ্যা। যেমন দেখো, এটা যদি সলভ করি আমরা, এখানে কত পাবো, 4n=4 পাবো, 2টাকে ওদিকে নিয়ে যাও মাইনাস করলে, তাহলে n কত পাচ্ছি, 1 পাচ্ছি। n একটা তো পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই অবশ্যই বেঞ্জিন একটা কি, অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা প্রথম কাজটা কি করছি ভাই, প্রথম কাজটা করছি আগে যে যৌগটার মধ্যে যারা আছে সবার সংকরায়ন বের করছি। সবার সংকরায়ন আসছে কত, sp2, তাহলে সবাই ওকে, sp2 আসলে হচ্ছে ওকে। তাহলে আমি ভাই মনে রাখবো sp2, এটা আসা মানে কি বলতো, এটা আসা মানে হচ্ছে ওকে, আমার সবকিছু ঠিকঠাক আছে। তারপর আমরা দেখবো সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে, সঞ্চরণশীল ইলেকট্রন এখানে যেহেতু মুক্তজন নাই, তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন মানে হচ্ছে শুধুমাত্র পাই বন্ধনে থাকা ইলেকট্রন, এবং পাই বন্ধনে থাকা ইলেকট্রন এখানে কয়টা, 6টা, কারণ বন্ধন তোমার কাছে পাই বন্ধন 3টা, একটা বন্ধনে 2টা করে থাকে। তাহলে এই জন্য আমরা 4n+2 = 6 বসাইলাম। তাহলে এখান থেকে 4n=2, আমরা 2টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে 4 হয়ে যাবে, 6 থেকে 2 গেলে, আর n কাটাকাটি করলে 1 আসবে। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। পরেরটাতে আসো, পরেরটা এক্সাম্পল দেখে আসো। পরেরটা দেখো কি হবে। পরেরটা আমাদের প্রথম কাজ কি, আগে সবাইকে চেক করতে হবে সংকরায়ন কত। যেমন দেখো তো ভাই, আমি যদি এইটা এই কার্বনের যদি আমি সংকরায়ন বের করতে চাই, এই কার্বনের সাথে খেয়াল করে দেখো, এই কার্বনের সাথে বাম পাশের কার্বনের ডাবল বন্ড, সো ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা, তাহলে এখানে একটা সিগমা আছে। তারপর এই কার্বনের সাথে আবার এই কার্বনের, তার মানে এই কার্বনের সাথে এই কার্বনের আবার আরেকটা সিঙ্গেল বন্ড, তার মানে এখানে আরেকটা সিগমা বন্ধন আছে। আবার এই কার্বনের সাথে হাইড্রোজেনের একটা সিগমা বন্ধন, তাহলে সিগমা বন্ধন মোট 3টা, তাহলে এটা সিগমা বন্ধন মোট 3টা। ওকে, তাহলে এটার স্টেরিক নাম্বার কত হবে দেখো তো, এই কার্বনটার স্টেরিক নাম্বার হবে তোমার কাছে হচ্ছে যে 3+0, যেহেতু কোনো মুক্তজন নাই, তাহলে এটার হবে 3, তাহলে এটা হবে এখানে sp2। ওকে, sp2। আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো উপরে যে কার্বনটা আছে, এই উপরে যে কার্বনটা আছে, এটার সিগমা বন্ধন কিন্তু 4টা, কিভাবে, একটা এটা, একটা এটা, হাইড্রোজেনের সাথে 2টা, তাহলে এই কার্বনের সিগমা বন্ধন কয়টা, 4টা। তাহলে এটার যদি স্টেরিক নাম্বার বের করি তাহলে কত আসবে, 4+0, তার মানে 4 আসবে, দ্যাট মিনস এটা হচ্ছে sp3। দেখো তো ভাই, এটা হচ্ছে sp3 সংকরায়িত। ওকে, এই কার্বনটা কি বলতো, sp3 সংকরায়িত। এবং এর উপর কি কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে, নাই, এর উপর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাকে এখানে বলি, আমরা এখানে জিনিসটা লিখে দিই, জিনিসটা হচ্ছে এরকম, তোমার এখানে আমরা তাহলে এখানে লিখবো, যদি কোনো পরমাণু সংকরায়ন, আমি পরে এখন তো এভাবে এক্সাম্পল আকারে লিখতেছি, পরে আমি তোমাকে একদম একটা ছক করে দিব, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তাহলে এখানে লিখতে থাকে দেখো, যদি কোনো পরমাণুর সংকরায়ন তোমার হচ্ছে যে ভাই কত হয়, সংকরায়ন sp3 হয়, তাহলে যদি কোনো পরমাণুর সংকরায়ন তোমার কত হয় বলতো, sp3 হয়, এবং তার উপর যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, তার উপর যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, তবে যৌগটি হাকেল রুল ফলো করলেও অ্যারোমেটিক না, যৌগটি হাকেল রুল ফলো করলেও অ্যারোমেটিক না। আমি তাহলে লিখে দিই, যৌগটি হাকেল নিয়ম ফলো করলেও
অ্যারোমেটিক না। যেমন দেখো এই যে এই যৌগটা আছে না, এই যৌগটা দেখো তো এখানে তাহলে পাই বন্ধন আছে কয়টা, একটা। তাহলে সঞ্চালনশীল ইলেকট্রন কয়টা, দুইটা। তাহলে হাকেল রুল অনুসারে কিন্তু তোমার এখানে দেখো 4n+2 কত হবে, তাহলে 2 হবে, যেহেতু সঞ্চালনশীল ইলেকট্রন দুইটা। তাহলে এখানে কিন্তু n এর ভ্যালু 0 আসবে। দেখো n এর ভ্যালু 0 আসে মানে কিন্তু হাকেল রুলকে সে ফলো করছে। কিন্তু এখানে একজন কি আছে বলতো, একজন হচ্ছে sp3 সংকরায়িত এবং এটার উপরে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তার মানে সেটা যৌগটা যদি হাকেল নিয়মকে ফলো করেও তাহলে সেটা কি না বলতো ভাই, অ্যারোমেটিক না। তাহলে এই দুইটা এক্সাম্পল থেকে আমরা কি কনক্লুশনে আসলাম, এই দুটো এক্সাম্পল থেকে দেখো, আমি কনক্লুশনটা তোমাকে লিখে দিই। কনক্লুশন কি, কনক্লুশন আসলাম আমরা আসলাম দেখো কনক্লুশন। আমাদের এখানে আমরা চলো কিছু কনক্লুশন টানার চেষ্টা করি। এই প্রথম যে আমরা দুইটা এক্সাম্পল বললাম না, প্রথম দুইটা এক্সাম্পলের প্রবলেম। তাহলে প্রথম কনক্লুশন হচ্ছে ভাই, সবার সংকরায়ন যদি sp2 হয়, সবার সংকরায়ন যদি sp2 হয়, তবে হাকেল নিয়ম চেক করি। হাকেল নিয়ম চেক করি, যে 4n+2 হিসাবটা। দেখো তো আমরা প্রথম এক্সাম্পলে কি করছি, আমরা প্রথম এক্সাম্পলে আগে এই যে সংকরণ sp2 বের করছি, পরে আমরা হাকেল রুলটাকে অ্যাপ্লাই করছি, দেখছি মিলছে কিনা। তাহলে ফার্স্টে সবার সংকরণ যদি sp2 হয় তবে হাকেল নিয়ম চেক করি। যদি তখন হাকেল নিয়ম ফলো করে, যদি তখন হাকেল নিয়ম, যদি তখন হাকেল নিয়ম ফলো করে বা মেনে চলে, তবে যৌগটি অ্যারোমেটিক, তবে যৌগটি অ্যারোমেটিক। ওকে, আচ্ছা এবার আসো 2 নম্বরে দেখছি জিনিসটা, সবার সংকরায়ন যদি sp2 না হয়, সবার সংকরায়ন যদি sp2 না হয়, যেমন দেখো এখানে সেকেন্ড এক্সাম্পলে দেখো এই যে এই CH এর সংকরায়ন কিন্তু sp2 ছিল, এই CH যদি করো এই CH এরটাও কত আসবে, sp2 আসবে, কিন্তু এই উপরেটার কত আসছে, sp3 আসছে। অর্থাৎ যদি সবার সংকরায়ন sp2 না হয়, যদি কোনো একজনের সংকরায়ন sp3 হয়, যদি কোনো একজনের সংকরায়ন sp3 হয় এবং তার উপর যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, এবং তার উপর যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, তবে সে যৌগটি অ্যারোমেটিক নয়। ঠিক আছে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। দেখো ফার্স্ট কথা এখানে হয়েছে কি, এটা sp3 ছিল কিন্তু এর উপর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ না। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। চলো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। দেখো এবার এখানে একটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জে দেখো তো ফার্স্ট আমাদের কাজটা কি হবে, তাহলে সবার সংকরায়ন চেক করা। দেখো আমি তো চেক করছি, তোমরা একটু নিজেরা চেক করবে, সংকরায়ন চেক করে এখন তোমরা করতেই পারো। দেখবে এটা সংকরায়ন আসবে কত, sp2। এটা যদি তুমি চেক করে দেখো সংকরায়ন কত আসবে, sp2। কিভাবে, দেখো এই কার্বন কার্বন সিগমা বন্ড একটা, ডাবল বন্ডের মধ্যে সিগমা বন্ড একটা, হাইড্রোজেন সাথে সিগমা বন্ড একটা। আর তুমি যদি দেখো এইটারও সংকরায়ন কত আসবে ভাই, এটার সংকরায়ন আসবে sp2। কিভাবে, দেখো এই পজিটিভ চার্জটা তুমি ভুলে যাও, দেখো কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন একটা, কার্বনের সাথে দেখো এদিকে একটা বন্ধন এদিকে একটা বন্ধন, তাহলে মোট সিগমা বন্ধন হলো 3টা, মুক্তজোড়ের সংখ্যা 0, তাহলে এটার সংকরায়ন আসবে sp2। তাহলে এটার সংকরায়ন হয়েছে কত বলতো, sp2 হয়েছে। তাহলে সবাই ওকে, সবার যদি sp2 হয়, এখানে কি হচ্ছে বলতো, sp2 এটা সবার, তাই না? তাহলে এখানে এতটুকু পর্যন্ত আমরা ওকে আসি, মানে এতটুকু পর্যন্ত আমরা ঠিক আছি, ঘটনা ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি হয়, এবার আমার চেক করতে হবে তাহলে হাকেল রুলটাকে ফলো করে কিনা। দেখো তো এখানে তোমার 4n+2 মানে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে, তোমার শুধুমাত্র পাই বন্ধন আছে, এখানে কোনো মুক্তজন নাই। তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন বলতে শুধুমাত্র পাই বন্ধন ইলেকট্রনকে বোঝাবে, যেহেতু কোনো মুক্তজন নাই। তার মানে এখানে হবে সঞ্চরণশীল পাই বন্ধনের ইলেকট্রনের সংখ্যা 2টা, কারণ এখানে দেখো পাই বন্ধন আছে একটা, তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন হবে 2টা, একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে এখানে দেখো 4n = কত আসবে, 0। তাহলে n এর ভ্যালু কত হয়ে গেল, 0। তো n এর ভ্যালু যদি 0 আসে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। তাহলে ভাই দেখো এর আগের এক্সাম্পলে তো n এর ভ্যালু 0 আসছিল, এই দেখো এই এক্সাম্পলে তো n এর ভ্যালু 0 আসছিল, কিন্তু সেটাকে আমরা বলতে পারি না কোনো অ্যারোমেটিক যৌগ, কারণ
কারণ একটা সংকরণ কি ছিল বলতো, sp3 ছিল এবং তার উপর কোনো মুক্তজল ইলেকট্রন ছিল না, মানে যার সংকরণ sp3 তার উপর কোনো মুক্তজল ইলেকট্রন ছিল না। এগুলো বারবার লিখতে থাকো, তাহলে দেখবা প্র্যাকটিসে যাচ্ছে। দেখো চলো আমরা পরের এক্সাম্পলে আসি। পরের এক্সাম্পল দেখো ভাই, পরের এক্সাম্পলে তোমাকে দেখো, আমি তোমাকে বলি জিনিসটা, তোমার যদি এভাবে যদি আঁকতে অসুবিধা হয়, মানে বুঝতে অসুবিধা হয়, তুমি জিনিসটাকে চলো সিম্পলিফাই করে নিতে পারো। তাহলে এটা স্ট্রাকচার কিরকম হবে দেখো, কার্বন কার্বন, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা নাইট্রোজেন, তারপরে তোমার এখানে দেখো ডাবল বন্ড, ডাবল বন্ড দাও, ডাবল বন্ড দাও, এখানে সিঙ্গেল বন্ড দাও, তারপর এখানে একটা করে হাইড্রোজেন বসবে। ওকে, নিচে একটা তো হাইড্রোজেন থাকা উচিত, কারণ নাইট্রোজেনের তো 3টা হাত, আমি হয়তো বলে দিই নাই প্রথমে। তোমার যদি এভাবে বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি এভাবে একেও চেক করতে পারো জিনিসটা। দেখো তো এবার সবার সংকরণ বের করো। দেখো এবার এখানে মুক্তজোর আছে, দেখবা এইগুলো যদি তুমি সংকরণ সবগুলো বের করো, তোমার এখানে sp2 করে আসবে, তাহলে এগুলোতে কোনো সমস্যা নাই, এগুলোতে কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আসো, এই নাইট্রোজেনের আমরা সংকরণ বের করতে যাচ্ছি, তাহলে আমাদের ফার্স্ট কাজ আগে কি স্টেরিক নাম্বার বের করতে হবে। দেখো তো নাইট্রোজেনের সিঙ্গল বন্ধন কয়টা, 3টা না, 1 2 3টা, কারণ দেখুন এই কার্বনের সাথে একটা, কার্বনের সাথে একটা, হাইড্রোজেনের সাথে একটা, সিগমা বন্ধন 3টা। কিন্তু একটা মুক্তজোড় আছে, তার মুক্তজোড় আছে হচ্ছে 1 জোড়া, তার এখানে স্টেরিক নাম্বার কত হয়েছে 4, তার মানে নাইট্রোজেনের সংকরণ কত sp3। দেখো এখানে sp3 হয়েছে, কিন্তু এটার উপর কিন্তু মুক্তজোড় আছে, যদি মুক্তজোড় না থাকতো তাহলে বলে দিতা যে এই যৌগটা কি না, এই যৌগটা তোমার হচ্ছে অ্যারোমেটিক না। তো জিনিসটা আমি তোমাকে আবার বুঝাই বলি ভাই, যদি নাইট্রোজেনের সংকরায়ন ধরো এমন একটা যৌগ আছে এখানে যার সংকরায়ন এখানে sp3 হয়েছে, কিন্তু তার উপরে মুক্তজোড় নাই, তাহলে তুমি সেটাকে আর হাকের নিয়ম চেক করার দরকারই নাই, তুমি ডাইরেক্ট বলে দিবা সেটা অ্যারোমেটিক না, যেমনটা আমরা এখানে করছিলাম। যেমন এখানে মুক্তজোড় ছিল না, sp3 দেখছি তাই ডাইরেক্ট এটা কি না, অ্যারোমেটিক না। কিন্তু কিন্তু দেখো, কিন্তু তোমার এখানে এই এক্সাম্পলে দেখো, এখানে কিন্তু যদিও এটা sp3, এটার উপরে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে তোমার চেক করা লাগবে যেটা অ্যারোমেটিক হইতেও পারে, নাও হইতে পারে। ওকে, তাহলে এবার আমার এবার আমরা তাহলে চেক কিভাবে করি, আমরা আগে সঞ্চলনশীল ইলেকট্রন বের করি। দেখো সঞ্চলনশীল ইলেকট্রন কয়টা হবে, সঞ্চলনশীল ইলেকট্রন দেখো তো, তোমাকে আমি সঞ্চলনশীল ইলেকট্রনের জন্য রুল কি শিখে আসছি। সঞ্চলনশীল ইলেকট্রনের জন্য আমরা রুল শিখছি যেরকম, সঞ্চলনশীল ইলেকট্রন 2 ধরনের হইতে পারে, পাই বন্ধনে থাকা ইলেকট্রন অবশ্যই সঞ্চলনশীল হবে, এবং মুক্তজোড়েরটা হইতেও পারে, না হইতে পারে। মুক্তজোড়েরটা কখন হবে, যদি মুক্তজোড় যেখানে আছে সেটা সংকরণ যদি কত হয় sp3 হয়, তাহলে সেটা সঞ্চলনশীল হবে, আর যদি sp2 হয় তাহলে সেটা সঞ্চলনশীল হবে না। কিন্তু দেখো তো তাহলে আমাদের এখানে এক্সাম্পলটাতে আমরা চলে যাই। এক্সাম্পলে দেখো এখানে সঞ্চলনশীল ইলেকট্রন পাই বন্ধন আছে কয়টা, দেখো এই যৌগে পাই বন্ধন আছে হচ্ছে 1টা 2টা, তাহলে 2টা পাই বন্ধনে মোট ইলেকট্রন থাকবে কয়টা, 4টা প্লাস। দেখো এবার আমরা দেখি, এই যে ভাই মুক্তজোড়টা যে নাইট্রোজেনে আছে, মানে এখানে আমরা এক জোড়ছিলাম, এটাকে সংকরণ কত আসছে ভাই, sp3 আসছে, তাহলে এই যে মুক্তজোড়গুলো সেগুলো তাহলে সঞ্চলনশীল ইলেকট্রন হবে, কারণ আমরা বলছিলাম মুক্তজোড় যেই পরমাণুতে যুক্ত থাকবে তার সংকরণ যদি sp3 হয়, তাহলে এই মুক্তজোড়গুলা সঞ্চলনশীল ইলেকট্রন হবে। যদি sp2 হইতো তাহলে সঞ্চলনশীল ইলেকট্রন হইতো না, তাহলে এখানে সঞ্চলনশীল ইলেকট্রন আসছে কয়টা, 6টা। তাহলে তুমি হাকেল রুল ফলো করো, হাকেল রুল মানে কত, 4n + 2 = তাহলে কত আসছে 6, তাহলে এখানে দেখো 4n = কত আসবে, 6 - 2 তার মানে 4, তাহলে তোমার এখানে n এর ভ্যালু আসবে 1, তার মানে এটা পূর্ণ সংখ্যা, তার মানে অবশ্যই অবশ্যই এই যৌগটা কি, অ্যারোমেটিক। ক্লিয়ার ভাই, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে, কারো কোনো প্রবলেম নাই। চলো নেক্সট এক্সাম্পলে যাই। নেক্সট এক্সাম্পল দেখো এটা, এখানে দেখো ভাই, এইখানের মধ্যে আমরা যদি বের করার চেষ্টা করি, চলো আমরা, তোমার যদি কঠিন লাগে আমরা চলো এটাকে এভাবে আঁকি, আমি তো এভাবেই সলভ করতে পারি, জাস্ট তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমার জন্য বুঝতে অসুবিধা না হয়। খেয়াল করে দেখো এখানে, তাহলে তোমার আগে ফার্স্ট কাজ কি হবে, ফার্স্ট কাজ হবে যে ভাই মুক্তজোড় ছাড়া বাকিগুলার দেখো sp2 আছে কিনা, যেমন এগুলো হাইড্রোজেন বসবে একটা করে, তুমি চেক করে দেখবা সবগুলোর sp2 হবে, সবগুলোর সংকরণ কত হবে, sp2 হবে। এবার তোমার কাজ হবে মুক্তজোড় যেটা আছে সেটা সঞ্চরণশীল হবে কিনা সেটা চেক করা। ওকে, তাহলে দেখো প্রথম কথা, এখানে খেয়াল করে দেখো তো, আমরা যদি এই নাইট্রোজেনের যদি সংকরণ বের করতে চাই, স্টেরিক নাম্বার কত লিখবো এখানে আমরা, নাইট্রোজেনের জন্য দেখো সিগমা বন্ধন কয়টা, এটা একটা সিগমা বন্ধন, এই ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ধন, তাহলে এখানে সিগমা বন্ধন কিন্তু 2টা,
আর মুক্ত জোড় আছে কয়টা বলো তো? মুক্ত জোড় আছে তোমার কাছে একটা, তাহলে স্টেরিক নাম্বার আছে 3, তাহলে এটা সংকরায়ন আসছে sp2। তাহলে সংকরায়ন যদি sp2 হয়, দেখো মুক্ত জোড় ইলেকট্রন যে পরমাণুতে আছে তার সংকরায়ন যদি sp2 হয়, তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন সঞ্চরণশীল ইলেকট্রন হবে না। তাহলে যেহেতু sp2, এখানে আমরা কি লিখবো? মুক্ত জোড় ইলেকট্রন সঞ্চরণশীল ইলেকট্রন হবে না, সঞ্চরণশীল হবে না। বুঝতে পারতেছো? কারণ কেন? কারণ এটা sp2, sp3 হইলে হইতো। যেমন আগেটাতে কি ছিল? sp3 ছিল, কিন্তু এখানে দেখো sp2, এটা হবে না। তাহলে দেখো এটার তাহলে এখন সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা থাকবে এই যৌগের? তাহলে এখন সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা থাকবে চেক করে দেখো। দেখো এখানে পাই বন্ধন আছে কয়টা? 3টা। তাহলে 3টা পাই বন্ধনে সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে 6টা। তো মুক্ত জোড়টা তো সঞ্চরণশীল না, তাহলে 0। তাহলে আসছে কত? 6। তাহলে দেখো এখানে 4n+2 কত হবে? 4n+2 = 6 হবে। তাহলে তুমি এখানে 4n বের করো, 4n = 6 থেকে 2 বাদ দিলে 4 থাকবে, n এর ভ্যালু তাহলে এখানে আমার 1 হবে। ওকে, তো যদি n এর ভ্যালু 1 পূর্ণ সংখ্যা, তাহলে এই যৌগটা অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ। তারপর দেখো, তারপর এটাতে আসো, আমরা এক্সাম্পল আসি। এখানে মুক্ত জোড়ও নাই, পজিটিভ চার্জও নাই, কোনো ঝামেলা নাই, সেটা তোমরা নিজেরাই করতে পারবা। তো আমি একটু করে দেখাই দিই জিনিসটা। এখানে কি হচ্ছে দেখো তো, তুমি যদি এই কার্বনটা চিন্তা করো, এই কার্বনের সাথে এই কার্বনের একটা সিগমা বন্ধন আছে, এই কার্বনের সাথে এখানে দেখো একটা তোমার হচ্ছে যে দুইটা ডাবল বন্ধন, তার একটা সিগমা বন্ধন থাকবে। এই কার্বনের সাথে এখানে একটা আবার সিগমা বন্ধন আছে। তাহলে সিগমা বন্ধন কয়টা হলো? মোট 3টা হইলো, ঠিক আছে? তাহলে 3টা যদি হয়, তাহলে এটা দেখো তো, তোমরা চাইলে ওইভাবে ভেঙে ভেঙে করতে পারো। আমি যদি এখানে ভেঙে ভেঙে স্ট্রাকচার দেখাচ্ছি না, তোমার যদি এভাবে করতে অসুবিধা হয়, তুমি ওই জায়গায় মেইন এই স্ট্রাকচারটারে ভাঙাবা, এটারে আনবা, এটারে আনার পরে এইভাবে সলভ করবা। কিন্তু আমি এটা করতেছি না, কারণ এটা হচ্ছে অনেক সময় লাগবে। আচ্ছা, এটা করে দিয়ে যাও, এটাও তোমার জন্য করে দিয়ে যাও। কার্বন, 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 এই কার্বন, 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 কার্বন। দেখো বেটা, এটা তো ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। ওকে, আর যেগুলোতে 4টা হাত ফিল আপ হয় নাই, ওগুলোতে হাইড্রোজেন দাও। যেমন এটাতে 4টা হাত ফিল আপ হয় নাই, হাইড্রোজেন দাও। তারপর এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানেও হাইড্রোজেন দাও, এখানেও হাইড্রোজেন দাও, এখানেও হাইড্রোজেন দাও, এখানেও হাইড্রোজেন দাও। কিন্তু মাঝখানে কার্বনগুলোতে হাইড্রোজেন দিব না। কেন? কারণ দেখো উপরের কার্বনটা তো 4টা হাত ফিল আপ হয়ে গেছে, নিচের কার্বনটা তো 4টা হাত ফিল আপ হয়ে গেছে। ওকে, সো এবার দেখো উপরের এই কার্বন যেটা, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন কয়টা হলো? মোট 3টা। তাহলে সবগুলোর এখানে দেখো সংকরণ কত আসবে? এখানে তুমি দেখবে সবগুলো চেক করে দেখবে, সবগুলো সংকরণ আসবে তোমার এখানে sp2। তাহলে সবগুলো সংকরণ যদি sp2, সবাই ওকে। এখানে দেখো, তাহলে আমরা এখন কি বের করব? সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে আমরা তাহলে এখন বের করব। সঞ্চরণশীল ইলেকট্রন আমার কাছে কয়টা আছে দেখো কিভাবে বের করবা। এখানে তোমার মোট পাই বন্ধন কয়টা? 5টা। তো 5টাতে ইলেকট্রন থাকে 2টা করে, তাহলে 5 × 2। কোনো মুক্তজোড় আছে? নাই, তাহলে সঞ্চরণশীল মুক্তজোড় থেকে আসবেই না। তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন হবে 10টা। তো ভাই দেখো তো 4n+2 কত হবে এখানে? তাহলে 10। তাহলে এখানে তোমার দেখো n এর ভ্যালু কত আসবে? 2 বাদ দাও, 8 থাকবে, 8কে 4 দিয়ে ভাগ করো, 2 থাকবে। n পূর্ণ সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা আসা মানে অ্যাবসলিউটলি এটা কি হবে বাবা বলো তো? অ্যারোমেটিক হবে। ওকে ভাই, এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো এবার এটাতে দেখো, এইটাতে ভাই সেম কাজ। এখানে দেখবো সবগুলো সংকরণ কত আসবে? sp2 আসবে। তুমি জাস্ট ভাই এখানে সঞ্চরণশীল ইলেকট্রন বের করো, সঞ্চরণশীল ইলেকট্রন। দেখো সঞ্চরণশীল ইলেকট্রন যেহেতু এখানে মুক্তজন নাই, তার মানে শুধু পাই বন্ধন থেকে ইলেকট্রন আসা ইলেকট্রন। তাহলে এখানে পাই বন্ধন আছে মোট 7টা, 7টাতে ইলেকট্রন থাকবে 14টা। কোনো পাই বন্ধন থেকে ইলেকট্রন আসবে না, তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন 14টা। তাহলে ভাই তুমি দেখো 4n+2 করো, 4n+2 মানে তোমার এখানে 14, তাহলে এখানে তোমার এখানে 12 হয়ে যাবে, আর n পাবো তুমি এখানে 3। তাহলে ভাই যদি n 3 পাও, অবভিয়াসলি এই যৌগটা কি হবে ভাই? অ্যারোমেটিক হবে, এটাতে কোনো সন্দেহ নাই। এইটাতে আসো এবার। এখানে ভাই দেখো কি হচ্ছে এবার। ফার্স্টে কথা, তুমি যদি এই উপরের গুলার সংকরণ বের করো, দ্যাট মিনস এই কার্বন, এই কার্বন, এই কার্বন এবং এই কার্বনের সংকরণ বের করো। এখানে 4টা কার্বন আছে তাই না? সবার সংকরণ দেখবে তুমি sp2 আসবে, সেটাতে কোনো সমস্যা নেই, তুমি চেক করে দেখতে পারো। ওকে, তাহলে ঝামেলা হবে যখন এই অ্যাস নিয়ে। চলো আমরা এই অ্যাসের সংকরণ বের করার চেষ্টা করি। স্টেরিক নাম্বার বের করব। দেখো তো এই অ্যাসের মধ্যে সিগমা বন্ধন কয়টা? 2টা, 2টা দাও। এখানে তোমার মুক্ত জোড়া ইলেকট্রন আছে কয় জোড়া? 2 জোড়া, তাহলে 2 দাও। তাহলে মোট এখানে 4। তাহলে এর সংকরণ কত আসছে? sp3 আসছে। দেখো
মুক্তজোড় ইলেকট্রন যেখানে আছে তার সংকরণ sp3 আসছে, তাহলে তার মুক্তজোড় ইলেকট্রনগুলো কোথায় যাবে? মুক্তজোড় ইলেকট্রনগুলোকে তুমি সঞ্চরণশীল ইলেকট্রন বলতে পারবা। ওকে, সঞ্চরণশীল ইলেকট্রন তুমি এখানে বলতে পারবা। জিনিসটা আমি আমি তোমাকে আবার বুঝাই বলি। জিনিসটা দেখো এখানে কি হচ্ছে। এখানে তোমার দেখো আবার বলি, এখানে স্টেরিক নাম্বারটা কিভাবে হিসাব করছি। সালফারের সিগমা বন্ধন 2টা, পাই বন্ধন এই তোমার মুক্ত জোড়া আছে 2 জোড়া, তাহলে এখানে 4 4 হলে এখানে সংকরণ হবে sp3। আর আমরা জানি যে যার মধ্যে মুক্তজোড় থাকবে তার সংকরণ যদি sp3 হয়, তাহলে সেই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল ইলেকট্রন হবে। কিন্তু খেয়াল করে দেখো এখানে মুক্তজোড় আছে কয়টা ভাই? 2 জোড়া। সঞ্চরণশীল মানে কি বুঝো? যে ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। আসলে 2 জোড়া একসাথে কখনো চলবে না। আসলে বের হবে কয় জোড়া বলো তো? 1 জোড়া। 1 জোড়া বের হয়ে যখন ঘুরে 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 যখন এই জোড়াটা আসবে, তখন এই পিছনের জোড়াটা বের হবে। দ্যাট মিন্স দেখো এখানে কি ছিল আগের এক্সাম্পল গুলোতে। এখানে দেখো তো তোমার এখানে এখানের মধ্যে এই যে তোমার এখানে এটা তো সঞ্চরণশীল ছিল না। দাঁড়াও, সঞ্চরণশীল যেটা আছে সেটা দিয়ে দেখাই। যেমন এটা হচ্ছে সঞ্চরণশীল ছিল, যেমন এখানে দেখো তো নাইট্রোজেনের মধ্যে কয় জোড়া ছিল? 1 জোড়া। সো 1 জোড়াটা ঘুরে 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 আবার এখানে ব্যাক করছে। ঘুরে ঘুরে সঞ্চরণশীল মানে কি? যেটা চলাচল করতে পারবে, অর্থাৎ যেটা রেজোনেন্স অংশ নিবে। যে ইলেকট্রনগুলো কোথায় অংশ নিবে? কারণ দেখো রেজোনেন্সেই তো তোমার ইলেকট্রনগুলো চলাচল করে, তাই না? বন্ধন শিফট হয়। তার মানে সঞ্চরণশীল ইলেকট্রন এখানে যদিও তোমার এখানে আছে কয় জোড়া? আছে তোমার এখানে 1 জোড়া। 1 জোড়াই কিন্তু বের হয়ে যাবে। কিন্তু দেখো তোমার এখানে এই ক্ষেত্রে কি হইছে? এখানে সঞ্চরণশীল ইলেকট্রন আছে 2 জোড়া। কিন্তু 2 জোড়া কখনো একসাথে বের হয় না। বের হয় কত জোড়া বলো তো? 1 জোড়া 1 জোড়া করে। দ্যাট মিন্স 2 জোড়া থাকলেও বের হবে 1 জোড়া। এই জোড়া যখন ফেরত আসবে আবার নিচের জোড়াটা যাবে তখন। দ্যাট মিন্স আমি যদি লেজার দিয়ে দেখাই, এই জোড়া যখন প্রথমে ফেরত আসবে ঘুরে, পরে নিচের জোড়াটা আবার ঘুরে ফেরত আসবে। ওকে, এভাবে চলতে থাকবে জিনিসটা রেজোনেন্সে। তার মানে দেখো তো, তাহলে আমি যদি তোমাকে এখানে সঞ্চরণশীল ইলেকট্রন বলতে চাই, সঞ্চরণশীল ইলেকট্রন মানে কি? এট এ টাইমে যতগুলো চলাচল করতেছে। সঞ্চরণশীল মানে চলাচল করতেছে যেগুলো, মানে রেজোনেন্সে যেগুলো অংশগ্রহণ নিচ্ছে। দেখো পাই বন্ধন আছে কয়টা? 2টা। তাহলে পাই বন্ধনগুলো তো অল টাইম চলবে। কিন্তু এই 2 জোড়া থেকে 1 জোড়া এক জোড়া চলবে, মানে 1 জোড়া মানে আলটিমেটলি মনে হবে তোমাকে 1 জোড়া চলতেছে। প্রথম জোড়া গিয়ে আসবে, পরের জোড়া যাবে আসবে, এরপর আবার উপরের জোড়া যাবে। তাহলে এখানে 4n+2 দেখো, যদিও এখানে সঞ্চরণশীল আছে, এখানে তোমার পাই বন্ধ এই মুক্ত জোড়া আছে কয়টা? 4টা। মানে মুক্ত জোড়ের জোড়া আছে 2টা, কিন্তু মুক্ত জোড়ের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 4টা না? যদিও এখানে 2 জোড়া আছে, কারণ দুটো দুটো আছে, 2 জোড়া আছে, কিন্তু 2 জোড়ার মধ্যে মোট ইলেকট্রন আছে কয়টা? 4টা। তার মানে এখানে 4 না লিখে আমরা কত লিখলাম? 2 লিখলাম। কেন? কারণ এট এ টাইমে 2টা বেরোতে পারবে। 2টা যাবে, এর হলো ব্যাক করবে, নিচেরটা যাবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখানে কয়টা হবে? 6টা হবে। তাহলে ভাই এখানে 4n+2 ইকুয়াল কত? ইকুয়াল তোমার হচ্ছে যে 6। তাহলে এখানে দেখো 4n মানে তোমার হচ্ছে 4। তাহলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে তোমার এখানে 1। তাহলে দেখো তো, যেহেতু n টা 1 পূর্ণ সংখ্যা, তাহলে এই যৌগটা অবশ্যই এটা কি যৌগ ভাই? অ্যারোমেটিক যৌগ। দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা? আমি জিনিসটা আবার ক্লিয়ার করি তাহলে ভাই। জিনিসটা হচ্ছে তোমার এখানে যদি 3 জোড়াও থাকতো, বের হইতে কিন্তু 1 জোড়া। এট এ টাইমে 1 জোড়াই বের হবে। বুঝতে পারতেছি? ওকে, এই জন্য আমরা সঞ্চরণশীল ইলেকট্রন এখানে 4+2 লিখছি। 4 আসছে পাই বন্ধন থেকে, 2 আসছে মুক্তজোড় থেকে। ওকে, চলো আমরা তাহলে নেক্সট এক্সাম্পলে যাই। ফিউরান, এটা হচ্ছে ফিউরান এই যৌগের নাম। দেখো উপরে এগুলোতে কোনো সন্দেহ নেই, তুমি চেক করে দেখবা সবগুলোতে sp2 করে আসবে। চলো আমরা অক্সিজেন নিয়ে চিন্তা করি। দেখো একটা জিনিস আমি তোমাকে শর্টকাট বলি। শর্টকাটটা হচ্ছে এরকম ভাই, যখনই দেখবা মুক্তজোড় আছে, তুমি আর বাকিগুলো নিয়ে চিন্তা করবা না। দেখবে শুধুমাত্র মুক্তজোড়ের সংকরণ নিয়ে চিন্তা করবা। বাকিগুলো সংকরণ এমনি sp2 তোমার দেওয়া থাকবে কোশ্চনে। ওকে, সো উপরের গুলো সংকরণ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তাহলে দেখো এই অক্সিজেনের যদি আমি সংকরণ বের করতে চাই, স্টেরিক নাম্বার বের করব। অক্সিজেন এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন। সিগমা বন্ধন 2টা, মুক্ত জোড়া আছে 2 জোড়া, দাও। তাহলে 4 হইছে। তাহলে সংকরণ sp3। তাহলে sp3 হওয়া মানে এর মুক্ত জোড়ার ইলেকট্রনগুলো সঞ্চরণশীল হবে। কিন্তু এট এ টাইমে 2 জোড়া বের হবে না, বের হবে 1 জোড়া। তাহলে এখানে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা হইলো? সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা হইলো? ইলেকট্রন হলো তোমার হচ্ছে ভাই, পাই বন্ধন আছে 2টা, তাহলে এখান থেকে পাবা 4টা। কিন্তু 2 জোড়ার মধ্যে 2 জোড়া এট এ টাইমে বের হবে না, বের হবে 1 জোড়া, তার মানে 2টা বের হবে। তাহলে মোট হচ্ছে 6টা। তাহলে এখানে দেখো তো 4n+2 মানে তোমার কত আসছে? 6। তাহলে এখানে তুমি 4n পাবা কত? 4n পাবা তুমি হচ্ছে 4। 6 থেকে 2 বাদ দাও, তাহলে n কত আসবে? n আসবে তোমার এখানে 1। সো এটা তোমার এখানে কিছু দেখো তো, এটা তোমার হচ্ছে এখানে এই জন্য আমরা যেহেতু n এর ভ্যালু 1 আসছে পূর্ণ সংখ্যা, তাই এটা একটা অ্যারোমেটিক যৌগ। সো চলো আমরা তাহলে পরের এক্সাম্পলে যাই। এই এক্সাম্পলটা দেখো একটু ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? দেখো আগের এক্সাম্পল যেগুলোতে, সেগুলোতে হয় মুক্ত জোড় ছিল কোনো একটা যোগে, না হলে কোনো একটা যোগে শুধুমাত্র পজিটিভ চার্জ ছিল। ওকে, কিন্তু দেখো তো এবার কি আছে এখানে। এবার এখানে আছে তোমার হচ্ছে ভাই মুক্ত জোড়ও আছে, তোমার হচ্ছে ভাই পজিটিভ চার্জও আছে। তাহলে দেখো মুক্ত জোড় এবং পজিটিভ চার্জ যেখানে আছে, এগুলো ছাড়া বাকিগুলো নিয়ে তোমার চিন্তা করার দরকারই নেই।
ওকে, শুধু তুমি মুক্তজর এবং পজিটিভ চার্জে বের করো হিসাব জিনিসপত্র। প্রথম কথা কিভাবে বের করবো ভাই, আমি তোমারে বলি। তুমি ফার্স্ট আগে চিন্তা করো যে এই যে মুক্তজর যেটা আছে সেটা আগে সঞ্চরণশীল হবে কিনা। কিভাবে করবো চেক, আমরা আগে এটার স্টেরিক নাম্বার বের করব। কত আসবে দেখো, এটার সিগমা বন্ধন কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা দাও। মুক্তজোর আছে এক জোড়া, তাহলে হচ্ছে চার, তো চার মানে sp3। আর sp3 মানে ভাই অবভিয়াসলি এটার মুক্তজোরটা কোথায় যাবে, সঞ্চরণশীল হবে। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এটা হইলো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে চেক করছি যে সঞ্চরণশীল হবে কিনা। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে যে দেখো এই যে পজিটিভটা যেখানে আছে সেটার সংকর, এটার এই কার্বনের সংকরণ বের করো। এই কার্বনের সংকরণটা কিভাবে হবে দেখো তো, বের করবা এটার দেখো তো স্টেরিক নাম্বার বের করো। এদিকে একটা সিগমা বন্ধন, দুইটা পাই, দুইটা ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ধন, সো সিগমা বন্ধন দুইটা। কোনো মুক্তিজোড় আছে না, তাহলে এটা কোন সংকরণ, টু যেহেতু, তাহলে এসপি। ভাই sp2 না কিন্তু, খেয়াল করে দেখো, আমরা বলছিলাম যে তোমার হওয়ার জন্য অবশ্যই তোমার অ্যারোমেটিক হওয়ার জন্য sp2 করে হইতে হয়। আর যদি sp3 হয়, তার উপর যদি মুক্তজোর থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু মুক্তজোর না থাকলে কিন্তু সেটা অ্যারোমেটিক হইতো না। ওকে, তাহলে এখানে দেখো এই যোগটাতে আমি তোমাকে বলি এই মুক্তজোর নিয়ে কোনো প্রবলেম নাই। কেন, কারণ মুক্তজোরের যে 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 যোগের যে মৌলের সাথে যুক্ত সেই মৌলের সংকরণ তোমার এখানে কত আসছে, sp3 আসছে। কিন্তু এই কার্বনের উপরে যে পজিটিভ আছে, এই পজিটিভ ওয়ালা কার্বনটার সংকরণ যদি বের করি সেটা sp আসতেছে, sp2 আসতেছে না। তাহলে এই যোগটা আলটিমেটলি কি হবে না বলতো, অ্যারোমেটিক হবে না। বুঝতে পারছি, চলো এটার জন্য আমি তোমার একটা রুল লিখে দিতে পারি। এটার জন্য এটার জন্য রুলটা কি হবে, এক নম্বর আমি কি চেক করব আগে, এক নম্বরে চেক করবো যে আমরা মুক্তজোর সঞ্চরণশীল হবে কিনা। তাহলে এক নম্বর আমরা চেক করব মুক্তজোর সঞ্চরণশীল হবে কিনা, এটা তুমি চেক করতে পারবা। দুই নম্বরে চেক করবা পজিটিভ চার্জ যে কার্বনে আছে, যে কার্বনে আছে তার সংকরায়ন কত, যে কার্বনে আছে তার সংকরায়ন কত, সংকরায়ন কত। ওকে, সংকরায়ন যদি তোমার ভাই sp2 আসে, তারপরে তুমি চেক করবা হচ্ছে ভাই হাকেল নিয়ম। হাকেল নিয়ম দেখবা, হাকেল নিয়মটাকে ফলো করে কিনা। ঠিক আছে, দেখো এতক্ষণ তুমি কি করতেছিলা, এতক্ষণ হয় তুমি শুধুমাত্র মুক্তজোরটাকে সঞ্চরণশীল কিনা চেক করতেছিলা, অথবা পজিটিভ চার্জ থাকলে তার সংকরায়ন কত সেটা চেক করতেছিলা। যদি sp2 হয় তাহলে সেটা, তারপরে তুমি হাকেল তত্ত্বে যাইতা। মানে আগের যেগুলো ছিল সেগুলো ছিল হয় মুক্তজোর নাহলে পজিটিভ চার্জ, কিন্তু এইবারে এই এক্সাম্পলে পজিটিভ চার্জও আছে মুক্তজোরও আছে। তাহলে তোমাকে প্রথমে মুক্তজোর দিয়ে চিন্তা করতে হবে, পরে পজিটিভ চার্জে চিন্তা করতে হবে। দোনোটা যদি কন্ডিশনকে ফুলফিল করে তারপরে তুমি হচ্ছে হাকেল নিয়ম চেক করবা। হাকেল নিয়মও ফুলফিল করলে 4 নম্বর পয়েন্টে গিয়ে তুমি ডিসিশন দিবা হচ্ছে যে সেই যোগটা কি বলতো, অ্যারোম্যাটিক। এর আগে তুমি ডিসিশন দিতে পারবা না। যদি এই উপরের দুইটা রুলসের বা উপরের এই মোট তিনটা রুলসের একটাকেও যদি সে না মেনে চলে, তাহলে সেটা কি না, অ্যারোমেটিক না। যেমন দেখো এই ক্ষেত্রে এটা সঞ্চরণশীল হয়েছে, ওকে কোনো সমস্যা নাই। 2 নম্বরে দেখো, 2 নম্বরে কিছু দেখো তো, পজিটিভ চার্জ আছে এখানে, কিন্তু এটা সংকরণ কত আসছে, sp আসছে, sp2 আসে নাই। sp2 না হইলে তোমার হচ্ছে ভাই এখানে কি হবে না, এটা তোমার অ্যারোমেটিক হবে না। তাহলে এতক্ষণ আমরা যা যা শিখলাম, আমি যদি একটু পয়েন্ট আকারে রুল করতে চাই, দেখো রুলটা কি হবে, আমি তোমাকে চলো রুল লিখে দিই। রুল দেখো, আমাদের এখানে আমরা কেস নাম্বার 1 এর জন্য আগে রুল দেখে আসো। তাহলে এখন এই রুলগুলো বললে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো কেস নাম্বার 1, কেস নাম্বার 1-এ কি ছিল দেখো তো ভাই, তোমার এখানে ফার্স্ট আমরা হচ্ছে যে কোনো পজিটিভ চার্জ নাই, কোনো আমাদের মুক্তজোর ইলেকট্রনও নাই, মুক্তজোর ইলেকট্রন নাই। তো এরকম থাকলে আমরা কি করব ভাই, এরকম থাকলে আমাদের ফার্স্ট কাজ হবে, 1 নম্বর কাজ হবে সবার হাইব্রিডাইজেশন sp2 হতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে আমরা কি করব, হাকেল নিয়ম মানতে হবে, হাকেল রুল মানতে হবে। এই দুইটা রুলকে ফলো করলে আমরা বলবো এটা হচ্ছে যে অ্যারোমেটিক। আর যদি দুইটা রুলের একটাকেও যদি ভঙ্গ করে তাহলে সেটাকে আমরা অ্যারোমেটিক বলতে পারবো না। কেস নাম্বার 2,
কেস নাম্বার 2 হচ্ছে তোমাদের এখানে পজিটিভ চার্জ আছে কিন্তু তোমার মুক্ত জোর ইলেকট্রন নাই। তাহলে এই ক্ষেত্রে কি করবা, 1 নাম্বার কাজ, আবার এটা সেম কেস ওয়ানের মতো রুলটা, সবার হাইব্রিডাইজেশন sp2 হতে হবে। 2 নম্বর রুলস, হাকেল রুল মানতে হবে। যদি এই দুটো রুলকে ফলো করে তাহলে 3 নাম্বার সেটা অ্যারোম্যাটিক। ওকে, আসলে এবার কেস নাম্বার 3 দেখি। কেস নাম্বার 3 হবে কি, দেখো কেস নাম্বার 3 তে আমরা পড়বো তোমার হচ্ছে যে ভাই এই ক্ষেত্রে কেস নাম্বার 3 তে আমাদের পজিটিভ চার্জ নাই, কিন্তু আমাদের এখানে মুক্ত জোর ইলেকট্রন আছে। হ্যাঁ, দেখো 1 নম্বর জিনিস কি, মুক্ত জোর ইলেকট্রন যার কাছে আছে, মুক্ত জোর ইলেকট্রন যে পরমাণুতে আছে সে বাদে বাকি সবার sp2 সংকরণ হতে হবে। বাকি সবার sp2 সংকরায়ন হতে হবে। 2 নম্বর রুল। তাহলে এবার আমরা হাকেল রুল ফলো করতে হবে। হাকেল রুল আমরা এই তোমার হচ্ছে যে চেক করব সঞ্চরণশীল ইলেকট্রন কিভাবে চেক করে, সেটা তোমরা অলরেডি শিখে আসছি। তাহলে লিখবো হাকেল রুল মেনে চলতে হবে। যদি হাকেল রুল মেনে চলে তাহলে আমাদের এই জিনিসটা অ্যারোম্যাটিক। কেস নাম্বার 4। কেস নাম্বার 4 হচ্ছে যে ভাই আমাদের আগে ফার্স্ট এখানে তাহলে কি পজিটিভ চার্জ থাকবে, পজিটিভ চার্জ আছে, এবং হচ্ছে আমাদের ভাই মুক্ত জোর ইলেকট্রনও আছে, মুক্ত জোর ইলেকট্রনও আছে। তাহলে কেস নাম্বার 4 এর জন্য তুমি কি করবে, ফার্স্টে 3-এর মতো, মানে মুক্ত জোর ইলেকট্রন যে পরমাণুতে আছে, মুক্ত জোর ইলেকট্রন যে পরমাণুতে আছে সে বাদে বাকি সবার সংকরায়ন sp2 হতে হবে। যদি এটা হয় তাহলে তুমি হাকেল রুল চেক করবা, হাকেল রুল মেনে চলতে হবে। যদি হাকেল রুল মেনে চলে তাহলে তুমি গিয়ে বলতে পারবা এই যৌগটা হচ্ছে তোমার ভাই 3 নম্বরে গিয়ে অ্যারোম্যাটিক। ভাই দেখো সবার জন্য মোটামুটি সেম বেসিক কথাবার্তা, জাস্ট একটু করে কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে। যেমন দেখো তো, আমি যদি পয়েন্ট আউট করি তোমাকে, এখানে দেখো প্রথমটাতে কেস নাম্বার 1-এ কি বলতেছে ভাই, পজিটিভ চার্জ নাই কিন্তু মুক্ত জোর ইলেকট্রন নাই। তার মানে সবার হাইব্রিডাইজেশন sp2 হইতে হবে, হাকেল রুল ফলো করতে হবে, তাহলে অ্যারোমেটিক। আর পজিটিভ চার্জ থাকলে কিন্তু মুক্ত জোর ইলেকট্রন নাই, সবার হাইব্রিডাইজেশন sp2 হইতে হবে, হাকেল রুল মানতে হবে, অ্যারোমেটিক। মানে কেস নাম্বার 1 এবং কেস নাম্বার 2 রুল সেম। ওকে, দেখো কেস নাম্বার 3 এর মধ্যে রুলটা কি, জাস্ট রুলটা হচ্ছে ভাই তোমার মুক্ত, এবার যেহেতু এখানে মুক্ত জোর ইলেকট্রন আছে তাহলে মুক্ত জোর ইলেকট্রন বাদে বাকি সবার কত হইতে হবে, sp2 হইতে হবে। মুক্ত জোর যেহেতু একটা স্পেশাল কেস তাই এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, একে শুধুমাত্র ছাড় দেওয়া হবে, বাকি কাউরে ছাড় দেওয়া হবে না, মানে বাকি সবার sp2 হইতেই হবে। ওকে, আমরা এভাবে মনে রাখতে পারি জিনিসটা এভাবে। আর এখানে দেখো কেস নাম্বার 4 তাহলে কি বলছে, সেম জিনিস, মুক্ত জোর ইলেকট্রন যেখানে আছে সে বাদে বাকি সবার সংকরণ sp2 হইতে হবে। যেমন দেখো এবার আমরা যদি ওই যে 4 নাম্বার এটা যদি ফলো করতে যাই, দেখো প্রথম কথা
মুক্ত জোরে sp3 আছে সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু মুক্ত জোর বাদে বাকি সবার কি হইতে হবে বলতো, sp2 হইতে হবে। কিন্তু আমরা দেখলাম যেখানে পজিটিভ চার্জ আছে সেটার sp হয়ে গেছে, তাহলে ভাই সেকেন্ড রুল তোমার আর যাওয়ার দরকারই নেই, হাকের রুল ফলো করে কিনা সেটা দেখার দরকারই নেই। তাহলে তুমি বলে দিবা এখানে এই যৌগটা কি না, এই যৌগটা অ্যারোমেটিক না, এই যৌগটা অ্যারোমেটিক না। এই যৌগটা অ্যারোমেটিক না কেন ভাই? কারণ তোমার হচ্ছে ভাই দেখো, এখানের মধ্যে মুক্ত জল ইলেকট্রন বাদে আমি বাকি কার্বনগুলো সবার sp2 পাই নাই। এই যে যে কার্বনটা পজিটিভ ছিল সেই কার্বনের সংকরণ sp আসছে, তাহলে প্রথম রুলটাকে অমান্য করছে, তাহলে sp2 হয় নাই। তাহলে এই জন্য আমার হাকের রুল চেক করার দরকারই নাই, আমরা হচ্ছে এখানে সরাসরি বলে দিব সেটা অ্যারোমেটিক না। চলো এই রুলগুলো আমরা একটু বলে বলে প্রথম থেকে এক্সাম্পলগুলো একটু দেখে আসি। যেমন দেখো এই ফার্স্ট এক্সাম্পলে কি হয়েছে, এখানে সরি এখানে হ্যাঁ ফার্স্ট এক্সাম্পলে কিছু দেখো, এখানের মধ্যে পজিটিভ চার্জও নাই, তোমার হচ্ছে মুক্ত জল ইলেকট্রনও নাই। তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি হবে, সবার সংকরণ sp2 আসছে, দেন আমরা দেখছি হাকের রুল মেনে চলছে, তাহলে এটা অ্যারোমেটিক। দেখো সেকেন্ডে আমরা দেখছি যে এখানে কোনো তোমার হচ্ছে দেখো এখানে কোনো পজিটিভ চার্জও নাই, তারপর তোমার এখানে কোনো মুক্ত জল ইলেকট্রন নাই, তাহলে কেস নাম্বার 1 এর আওতায় পড়তেছে। তাহলে আমরা দেখতেছি এখানে সবার সংকরণ sp2 না, যেমন এটা sp3, তাহলে এখানে তোমার হচ্ছে ভাই হাকের রুল চেক করার দরকারই নাই, তুমি বলে দিবে এই যৌগটা কি না বলো তো, এই যৌগটা অ্যারোমেটিক না। কেন? কারণ এটা প্রথম রুলকে ভঙ্গ করছে, sp2 হয় নাই। তারপর দেখো এখানে আমরা এরপরে এটার জন্য আসি, দেখি পজিটিভ চার্জ আছে, কোনো সমস্যা নেই ভাই, এখানে তো মুক্তজন নাই, তাহলে সবার সংকরণকে sp2 হইতে হবে, এটা হচ্ছে প্রথম রুল। এখানে সবার সংকরণ sp2 হইছে, দেন চেক করতে হবে হাকের রুল মেনে চলছে, হাকের রুল মানে মেনে চলা মানে কত, n 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এভাবে করে চলতে থাকবে জিনিসটা, এভাবে আসলে হাকের রুল মেনে চলছে। তাহলে n 0 আসছে, তার মানে হাকের রুল মেনে চলছে, তার মানে এই যৌগটা তোমার হচ্ছে ভাই অ্যারোমেটিক। এবার এখানে দেখো, এখানে তোমার হচ্ছে ভাই দেখো ফার্স্ট কাজ, এখানে তোমার মুক্ত ইলেকট্রন আছে, তাহলে এইটা বাদে ভাই বাকিগুলোর সংকরণ বের করবা, দেখবা সবগুলোর সংকরণ কত আসবে, এখানে sp2 আসবে এখানে, ঠিক আছে। তারপর তুমি কি করবে, এবারে হাকের রুলটাকে মেনে চলে কিনা দেখবা, দেখছো যে হাকের রুল মেনে চলছে, n 1 আসছে, তার মানে সেটা অ্যারোমেটিক। সেম ভাবে সবগুলোর জন্য তুমি সেম কাজটা করছো ভাই, ওকে। সো আশা করি তোমাদের এতক্ষণে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। চলো আরো কিছু এক্সাম্পল করি, তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের। তাহলে চলো আমরা এই এক্সাম্পলটা করি, আসো। যেমন দেখো তো ফার্স্ট কথা, এই এক্সাম্পলটা কত নাম্বার কেস হবে আমাকে বলো তো। অবভিয়াসলি এটা কেস নাম্বার 1 হবে ভাই, কেন? কারণ এখানে কোনো পজিটিভ চার্জও নাই, এখানে কোনো তোমার হচ্ছে ভাই মুক্ত ইলেকট্রনও নাই। তাহলে আমরা চেক করবো ভাই, কেস নাম্বার 1 কি চেক করতে হয়, সবার সংকরায়ন কত, sp2 হইলে সেটাকে আমি বলে দিব সেটা। এরপর আমরা হাকেল নিয়ম চেক করব, আগে চেক করব sp2 কিনা। চলো ডাবল বন্ড দি সিঙ্গেল বন্ড, তাহলে দাও এখানে বাকিগুলোতে হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও। দেখো ভাই এখানে সবার হাইব্রিডেশন তুমি চেক করে দেখো, সবার হাইব্রিডেশন চেক করে যদি দেখো, এটা যদি একটা জন্য চেক করলে হবে, কারণ সবাই এখানে সিএইচ করে আছে। দেখো তো এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন, ডাবল বন্ডে একটা সিগমা বন্ধন, এই কার্বনের সাথে আবার ডান পাশে কার্বনের একটা বন্ধন, তাহলে মোট সিগমা বন্ধন হলো তোমার এখানে 3টা। তাহলে এটা স্টেরিক নাম্বার কত আসবে, 3+0, কারণ কোনো মুক্তজন নাই, তার মানে 3। তাহলে সবার সংকরণ sp2, তাহলে ধাপ 1 অতিক্রম করে ফেলছে। ধাপ এক কোনটা, ধাপ 1 হচ্ছে আগে সবার হাইব্রিডেশন 1 চেক করতে হবে, sp2 চেক করতে হবে, sp2 হইছে। এবার আমরা দেখবো হাকের রুলটা মেনে চলে কিনা। কিভাবে দেখবো, দেখো হাকের রুল মেনে চলার জন্য শর্ত কি, তোমার এখানে দেখো তো এখানে এই শুধুমাত্র ডাবল বন্ড আছে, তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন এখানে কয়টা হবে, সঞ্চরণশীল ইলেকট্রন এখানে কয়টা হবে ভাই, ডাবল বন্ড আছে 2টা, একটা বন্ধে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন হবে 4টা। কোনো মুক্তজন নেই, তাহলে মুক্তজন থেকে 0 মানে 4 আসবে এখানে। তো ভাই দেখো তো 4n+2 ইকুয়াল টু যেখানে 4 আসবে, তাহলে এখানে দেখো 4n ইকুয়াল টু কত, 2 আসবে, তাহলে n ইকুয়াল টু হচ্ছে ভাই হাফ আসতেছে, পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা না, তার মানে এটা অবশ্যই এটা অ্যারোমেটিক যৌগ না। ক্লিয়ার ভাই? আশা করি বুঝতে পারতেছো এটা অ্যারোমেটিক যৌগ না। এটাতে আসো এক্সাম্পল, তাহলে এইটা মুক্তজোর এখানে আছে, এইটা বাদে বাকিগুলোর সংকরণ কত হইতে হবে, বাকিগুলোর সংকরণ তোমার হচ্ছে ভাই এখানে sp2 হইতে হবে। যেমন দেখো আসো জিনিসটাতে, এটার জন্য আমরা মিলাই দেখি। এটা দেখো এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা, দুইটা পাইয়ের মধ্যে একটা সিগমা, এখানে দেখবে একটা হাইড্রোজেন থাকে, তাহলে মোট এখানে কয়টা হচ্ছে, মোট এখানে হচ্ছে তোমার এখানে ওই 3টা, তাহলে 3টা সিগমা বন্ধন, তাহলে এটা অবশ্যই sp2 হবে। দেখো এইটা sp2 হবে, তুমি চেক করে যদি বাসায় দেখো এটাও sp2 হবে, এটাও sp2 হবে, এটাও sp2 হবে, তার মানে মুক্তজোট যেখানে আছে সেটা ছাড়া বাকি সবগুলো sp2 হইছে, ওকে, তাহলে রুল ফলো করছে। এবার আমার চেক করতে হবে হাকের রুল মেনে চলে কিনা, হাকের রুল মেনে চলে কিনা চেক করার জন্য আমার হচ্ছে যে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে সেটা চেক করতে হবে আগে, সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে সেটাকে চেক করতে হবে। কিভাবে চেক করবো ভাই, দেখো এখানে যে যৌগটা থাকুক না কেন, এখানে যে যৌগটা আছে, দেখো তো এখানে সিঙ্গেল বন্ড একটা দিকে, সিঙ্গেল বন্ড একটা দিকে, এই যৌগটা অবশ্যই কার্বন,
তো এখানে দেখো জিনিসটা খেয়াল করে দেখো এখানে, সরি এই এক্সাম্পলটা অনেক একটু ভুল লিখছি বোধ হয়। এক্সাম্পলটা আসলে যোগটাতে এক্সিস্ট করে না, কারণ হচ্ছে 4টা হাত হইতে হবে, এখানে হাত হচ্ছে 3টা। সো এইটা এক্সাম্পলটা একটু আমি ভুল লিখছি ভাই, আন্তরিকভাবে দুঃখিত। চলো এই এক্সাম্পলটা করি আমরা। ওকে, রুল তুমি শিখে আসছো, এখন যে যোগই দেখ তুমি সে যোগে পারবা, জাস্ট আমি একটু করে এক্সাম্পলটা ভুল লেখার কারণে এটা মিলতেছে না। আচ্ছা চলো দেখি আমরা জিনিসটা, এটা দেখে আসো। এটা খেয়াল করে দেখো তো ভাই, এই যোগটা যদি আমাদের একটু কঠিন লাগে আমরা ভেঙে লিখতে পারি। কিভাবে লিখবো? কার্বন 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 কার্বন, তারপর তোমার এখানে ডাবল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড দাও, ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, এবং তুমি এখানে একটা পজিটিভ চার্জ আছে দেখো, তার মানে কি সবার সাথে হাইড্রোজেন থাকবে একটা করে। দেখো এখানে একটা পজিটিভ চার্জ আছে, কার্বনের হাত কয়টা? 4টা না? তার মানে একটা হাত এখানে, একটা হাত এখানে, একটা হাত পজিটিভ চার্জে, তাহলে হাইড্রোজেন থাকবে আর একটা। তাহলে দেখো সবার সংকরণ চেক করে দেখো, সবার সংকরণ কিন্তু এখানে sp2 আসবে এখানে। তুমি জিনিসটা চেক করে দেখো, সবার সংকরণ কত আসবে? sp2 আসবে। কিভাবে? চলো আমি চেক করে দেখাই। সাপোজ আমি পজিটিভটা দিয়ে চেক করে দেখাই এটার জন্য। দেখো এখানে এই একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন হাইড্রোজেনের সাথে, তাহলে এখানে স্টেরিক নাম্বার হবে সিগমা বন্ধন 3টা, মুক্তজন নাই, তাহলে এখানে 3টা হয়েছে, তার মানে এটা sp2। তাহলে ফার্স্ট আমাদের ধাপ অতিক্রম করে ফেলছে, sp2 হয়েছে, সবার sp2 হবে। তাহলে এবার আমার দেখতে হবে হাকের রুল ফলো করে কিনা। তাহলে হাকের রুলের জন্য আমার আগে বের করতে হবে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে। সঞ্চরণশীল ইলেকট্রন, দেখো তো এখানে কোনো মুক্তজর আছে না, তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন মানে শুধুমাত্র পাই বন্ধনের ইলেকট্রন হবে। পাই বন্ধন আছে কয়টা? 2টা, 2টাতে 4টে ইলেকট্রন থাকবে, তাহলে 4 + 0 = 4। তাহলে এখানে দেখো 4n + 2 = তোমার হবে হচ্ছে ভাই 4, এবং 4n = তোমার এখানে হবে হচ্ছে ভাই 2, তাহলে তোমার এখানে n = হবে তোমার এখানে হাফ। এনটা আসলে তোমার এখানে ভগ্নাংশ, তবে ভগ্নাংশ আসলে অবভিয়াসলি এই যোগটা কি হবে না, এই যোগটা তোমার হচ্ছে ভাই অ্যারোমেটিক না, অ্যারোমেটিক হবে না যদি ভগ্নাংশ আসছে ভাই। ওকে, সো এর মাধ্যমে ভাই আমরা আশা করি হাকেল তত্ত্ব নিয়ে আশা করি আর তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং যত জটিল যৌগই তোমার দেখ, যত ধরনের জটিল যৌগ, উল্টাপাল্টা যৌগ, যত কিছু দেখ না কেন, আশা করি তুমি ওই 4টা কেসকে অবলম্বন করে বা 4টা কেসকে ফলো করে তুমি দুনিয়ার সব যৌগ মানে অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না সেটা তুমি বের করতে পারবা। ওকে, সো ভাই এই ভিডিওটা একটু লেন্দি ছিল, এবং এই ভিডিওটাতে মনোযোগ ধরে রাখা আসলে অনেক কষ্ট, কারণ হচ্ছে যে একটু প্রথম দিকে একটু বুঝতে অসুবিধা হয়। তো আমি বলবো যে এটা যদি প্রথমবার দেখতে অসুবিধা হয়, আরেকবার দেখবা, তাহলে থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। প্রথমবার হয়তো দেখলে একটু সুবিধা হবে। সো ভিডিও তোমার যদি ভাই পছন্দ হয় তাহলে তুমি ভিডিও লাইক করতে পারো, মানে পছন্দ হওয়া মানে তুমি যদি পড়াগুলো বুঝো তাহলে তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো ভিডিওটা, এবং অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। সো আরেকটা জিনিস বলে দিই ভাই, আমি অলরেডি একটা ফেসবুকে একটা গ্রুপ খুলছি সেম নামে, লার্ন উইথ হিমেল ভাই, এখানে তুমি জয়েন দিতে পারো। এখানে বেসিক্যালি হচ্ছে যে তোমার যদি কোনো ডাউট থাকে তুমি আমাকে সেখানে জিজ্ঞেস করতে পারো, কোনো ম্যাথ যদি না বুঝো সেখানে আমাকে তুমি ফটো তুলে পাঠাতে পারো, আমি যথাসময় এটা চেষ্টা করবো যে সলিউশনটা দিয়ে দেওয়ার। ওকে, সবাই সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।